আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমাকে শোনা যাচ্ছে, আশা করি ভাইয়াকে শোনা যাচ্ছে। তোমরা একটু আমাকে জাস্ট বলবা যে ভাইয়াকে শোনা যাচ্ছে কিনা। আমাকে জাস্ট আজকে একটু বলবা কমেন্টে যে ভাইয়াকে শোনা যাচ্ছে কিনা। আমাকে জাস্ট কমেন্টে বলবা যে ভাইয়াকে শোনা যাচ্ছে কিনা। ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো, আর ভাইয়াকে শোনা যাচ্ছে কিনা, ভাইয়ার কথা এবং ভয়েস ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা বলো। আজকে আমরা ডাইজেশন এবং এই 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 চ্যাপ্টারটার যে ডাইজেশন এবং অ্যাবজর্পশন, এটার আমরা আজকে প্রথম ক্লাস করব এবং এটা প্রাইভেট গ্রুপে হওয়ার কথা, আমি পাবলিক গ্রুপে নিচ্ছি। হ্যাঁ, প্রাইভেট গ্রুপে হওয়ার কথা, আমি পাবলিক গ্রুপে নিচ্ছি। তোমরা জাস্ট আমাকে একটু কমেন্টে বলো যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা। সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। সো আজকে আমরা অনেক কিছু শিখবো, বেসিক থেকে শুরু করে বিস্তারিত সম্বন্ধে জানবো, অনেক কিছুই জানবো। হ্যাঁ, বেসিক থেকে শুরু করে বিস্তারিত অনেক কিছু জানবো এবং ফিল করে করে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা তো ইতিমধ্যে জানো আমি কিভাবে পড়াই, সো তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই। ঠিক আছে, তো ডাইজেশন এবং এই অ্যাবজর্পশন আমি শুরু করে দিচ্ছি। তোমরা একটু 1 মিনিটের মধ্যে ফ্রেন্ডদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করো, যারা সালাম দিচ্ছ আমাকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডদেরকে কমেন্ট করে মেনশন করো, আর লাইভটা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, বেশি বেশি করে লাইভটা তোমাদের টাইমলাইনে এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওগুলোতে শেয়ার করো। তাহলে আমরা শুরু করবো ডাইজেশন এবং অ্যাবজর্পশন। তোমরা জানো এই চ্যাপ্টারটা, এটার বাংলা যদি বলি, এটা হবে পরিপাক এবং এটা হবে শোষণ। এটা হবে পরিপাক এবং এটা হবে শোষণ। তোমরা জানো আমরা প্রতিনিয়ত খাবার খাই, ঠিক আছে, এবং প্রতিনিয়ত খাবারগুলো যে খাই এবং খাবার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে তোমার শক্তি পাওয়া, যাতে ওই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের বিভিন্ন নিত্য নতুন কাজকর্মগুলো করতে পারি। এই জন্য আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এগুলো তো তোমরা জানো ভালোভাবেই। তো এখন এই ডাইজেশন এবং অ্যাবজর্পশন, এই দুইটা জিনিস কেনই বা দরকার, এটাই হচ্ছে প্রশ্ন। যে আমরা খাবার খাই, ঠিক আছে, তো খাবার খাওয়ার সাথে এই ডাইজেশনের সম্পর্ক কি এবং এই অ্যাবজর্পশনের সম্পর্ক কি, এটাই হচ্ছে এই অধ্যায়টা নিয়ে, এটাই হচ্ছে কথা। যে আমরা যে খাবারগুলো খাই, ওই খাবার খাওয়ার সাথে ডাইজেশনের কি সম্পর্ক সেটাই আমরা দেখব, এবং অ্যাবজর্পশনের কি সম্পর্ক সেটাই আমরা দেখব এই চ্যাপ্টারে। এগুলাই নিয়ে আলোচনা, যে আমরা যে খাবারগুলো খাই এগুলোর সাথে ডাইজেশনের কি সম্পর্ক এবং অ্যাবজর্পশনের কি সম্পর্ক, এগুলাই হচ্ছে কথা। সো তোমরা আশা করি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছ, আশা করি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছ। ঠিক আছে, তো প্রথমে দেখো ডাইজেশন কথাটা আমি আগে একটু ভেঙে দিই তোমাদেরকে। এই ডাইজেশন কথাটা যদি তুমি দেখো, এখানে দুইটা ওয়ার্ড পাবে, একটা হচ্ছে ডাইজেস্ট আর একটা পাচ্ছে তুমি শোন। ডাইজেস্ট প্লাস শোন। ঠিকভাবে অ্যাবজর্পশনটা যদি আমি করি, এটা হবে অ্যাবজর্ভ, হ্যাঁ অ্যাবজর্ভ বলতে পারো, অ্যাবজর্ভ প্লাস শোন, অ্যাবজর্ব প্লাস শোন, এভাবে বলতে পারো। তো এই ডাইজেস্ট কথাটার মিনিংটা কি? এই ডাইজেস্ট কথাটার মিনিং হচ্ছে ডিভাইড বা সেপারেট, যেটাই বলো, ডিভাইড বা সেপারেট। এই ডাইজেস্ট কথাটা হচ্ছে ডিভাইড বা সেপারেট। আর শোন কথাটার অর্থ হচ্ছে প্রসেস। শোন কথাটার অর্থ হচ্ছে প্রসেস। তাহলে ভাই ডাইজেশন মানে কি? ডাইজেস্ট প্লাস শোন। ডাইজেস্ট মানে হচ্ছে ডিভাইড বা সেপারেট। ডাইজেস্ট মানে হচ্ছে কি? ডিভাইড বা সেপারেট। বাংলা মিনিং তো জানো, ডিভাইড মানে ভাগ করা, সেপারেট মানে আলাদা করা, একই মিনিং। আর শোন কথাটা হচ্ছে প্রসেস বোঝাচ্ছে। তার মানে এটা মোটামুটি বোঝাচ্ছে যে ডিভাইড বা সেপারেট করার প্রসেসটাই হচ্ছে ডাইজেশন। আচ্ছা যাই হোক, এটা দেখবো, এটা আরও মিনিং আছে। সো অ্যাবজর্ব অর্থ তো সবাই জানো, যে অ্যাবজর্ব অর্থ হচ্ছে শোষণ করা, আর শোন হচ্ছে প্রক্রিয়া। শোন হচ্ছে প্রক্রিয়া। তাহলে অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ করার প্রক্রিয়া। এখন এগুলার ট্রু মিনিং, বায়োলজিক্যাল মিনিং জানার চেষ্টা করব। এগুলোতে আছে মোটামুটি বাংলা কথা, শোষণ প্রক্রিয়া, ডিভাইড বা সেপারেট প্রসেস। এগুলো এখন ট্রু মিনিং মানে বায়োলজিক্যাল মিনিং জানার চেষ্টা করব। সেটা হচ্ছে
এই ডাইজেস্ট, ডিভাইড বা সেপারেট বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে? যেমন দেখো আমরা যে খাবার খাই কি উদ্দেশ্যে? শক্তি পাওয়ার উদ্দেশ্যে, যাতে আমরা ওই শক্তিটাকে কাজে লাগে নিত্য নতুন কাজকর্ম করতে পারি। এই জন্যই তো খাবার খাই নাকি? খাবার এই জন্যই খাই বা বেঁচে থাকার জন্য খাই। সো এই খাবার যেগুলো আমরা খাই, এই খাবারগুলো কিন্তু খুবই জটিল খাবার। জটিল খাবার মানে বড় বড় খাবার। এই যে একটা আপেল খাও, আপেল কত বড় একটা আপেল খাও। তারপরে এই যে পেয়ারা খাও, কত বড় একটা পেয়ারা। এই যে ভাত খাও, কতগুলো ভাত খাও, ঠিক আছে? এই যে রুটি খাও, কত বড় একটা রুটি খাও। সো এগুলো কিন্তু এত সরল খাবার না, এগুলোকে আমরা বলি জটিল খাবার। তো দুর্ভাগ্য বিষয়, এই এত বড় যে জটিল খাবারগুলো আছে, এই জটিল খাবারগুলো কিন্তু আসলে আমাদের কোষ, খাবারগুলো আসলে আমাদের কোষে যায়। তো এই জটিল খাবারগুলো আমাদের কোষ নিতে পারে না। তাহলে জটিল খাবারগুলোকে আমরা বলি যে অশোষণযোগ্য খাবার, ঠিক আছে? যেগুলো আমার কোষ তো খুব ছোট, খেয়াল করে আমার ভিতরে যে কোষগুলো আছে, লক্ষ লক্ষ কোষ আছে, কোষগুলোকে আমরা সাধারণত খালি চোখে দেখি না, খুবই মাইক্রোস্কোপিক, আণুবীক্ষণিক, ঠিক আছে? তো ওই মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক কোষ তো এত বড় 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 খাবার নিতে পারবে না। পারবে? এত বড় খাবার নিতে পারবে? একটা মাইক্রোস্কোপিক একটা কোষ, যেটাকে চোখেই দেখা যায় না, মানে কত ছোট, সেটা এত বড় খাবার কখনোই নিতে পারবে? টেক করতে পারবে? পারবে না। তো এই জন্য খাবারকে আলাদা করতে হবে, মানে ভাগ করতে হবে, মানে ডিভাইড করতে হবে। ডিভাইড বা সেপারেট, এটার একটাই মিনিং, সেটা হচ্ছে ভাঙা। এগুলোর একটাই মিনিং, সেটা হচ্ছে ভাঙা। তাহলে ডিভাইড বা প্রসেস বলতে হচ্ছে ভাঙা। কি ভাঙা? সেটা হচ্ছে জটিল খাবার। কি ভাঙা? জটিল খাবার ভাঙা প্রক্রিয়া। জটিল খাবার ভাঙার প্রক্রিয়াকে আমরা বলি ডাইজেশন। তাহলে দেখো, আমাদের যে জটিল খাবারগুলো আমরা খাই, সেগুলো কিন্তু ভেঙে 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 একেবারে একদম সিম্পল খাবারে পরিণত করতে হবে, যেটা আমার কোষ নিতে পারবে। তার মানে এই যে জটিল খাবার যেগুলো আছে, জটিল খাবারকে ভেঙে 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 টুকরো করে 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 একদম এমন একটা টুকরাতে বা এমন একটা ফর্মে নিয়ে যেতে হবে, যে এই ফর্মটাই মূলত আমার কোষ নিতে পারবে। বিকজ এটা কেন প্রয়োজন? বিকজ আমার কোষ এতটাই ছোট, যে এতটাই আণুবীক্ষণিক, যে এতটাই ছোট, যে জটিল খাবার কখনোই সরাসরি গ্রহণ করতে পারবে না। এই জন্য আমাকে কি করতে হবে? জটিল খাবারটা ভেঙে 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 একদম একটা সিম্পল ফর্মে নিয়ে যেতে হবে, যেটাই আমার কোষ অ্যাবজর্ব করতে পারবে। তার মানে যখন জটিল খাবারকে ভেঙে ফেলি, তখনই আসবে শোষণ। সো আগে ডাইজেশন, তারপর অ্যাবজর্পশন। সো আগে, এই জন্য ডাইজেশন কথাটা আগে বলা হয়েছে, তারপর অ্যাবজর্পশন কথাটা বলা হয়েছে। তুমি যখন জটিল খাবারকে ভেঙে 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 একদম ছোট একটা সিম্পল ফর্মে নিয়ে যাবা, যে সিম্পল ফর্মটাই আমার কোষ গ্রহণ করতে পারবে, এই কোষ গ্রহণ করাটাকে বলা হয় শোষণ। মানে আমার কোষ কি করবে? শোষণ করবে, ঠিক আছে? খাবারগুলোকে কি করতে পারবে? শোষণ করতে পারবে। সো আগে ভাঙতে হবে, তারপর কি হবে? শোষণ হবে। সো ফার্স্ট হবে ডাইজেশন, দেন হবে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ। যে খাবারগুলোকে আমরা ভাঙতেছি, ছোট 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 টুকরো একদম সিম্পল ফর্মে নিয়ে যেতে যাচ্ছি, ওগুলা কি করতে হবে? শোষণ করতে হবে, কোষের ভিতরে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে শোষণ। সো যাই হোক, আগে কি ডাইজেশন, তারপর হচ্ছে শোষণ। তো আমি জাস্ট এগুলো একটু বললাম, কারণ তোমরা এগুলো এমনিতেই জানো, এগুলো হামরি কিছু না, এগুলো তোমরা মোটামুটি জানো। এখন নর্মালি এগুলার এই যে খাবারগুলো আমরা যে খাই, হ্যাঁ, একদম টুকরো টুকরো করে ছোট একটা ফর্মে নিয়ে যাই, এগুলো মূলত অ্যাকচুয়ালি কোথায় যায়, মানে আলটিমেট গন্তব্যস্থল কোথায়? সেটা হচ্ছে আলটিমেট গন্তব্যস্থল হচ্ছে তোমার আমাদের কোষ। আমাদের কোষেই দরকার খাবার, মানে আমাদের কোষেই কিন্তু এই খাবারগুলা যাবে। কোথায় যাবে? আমাদের প্রতিটা কোষেই কিন্তু খাবারগুলা যাবে। সো আমি যদি এখানে বলি যে বেঁচে থাকার জন্য আমাদের দুইটা জিনিস অবশ্যই দরকার, আমি যদি তোমাদেরকে এরকম বলি, ধরো যে কোন দুইটা জিনিস না থাকলেই নয়, যদি আমি পরিবেশ থেকে এমন দুইটা জিনিসের কথা বলি যেটা আমার পরিবেশ থেকে নিতে হচ্ছে, যেটা না থাকলে হয়তো, এটা না থাকলে আমি সার্ভাইভ করতে পারবো না, পরিবেশ থেকে নিচ্ছি, বাইরে থেকে নিচ্ছি, এরকম কোন দুইটা জিনিস হইতে পারে যেটা আমি পরিবেশ থেকে নিচ্ছি, যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না, যেটা আমার, যে দুইটা জিনিস আমার অবশ্যই দরকার, কোন দুইটা জিনিস আমার অবশ্যই দরকার, সেটাই হচ্ছে কথা। তো আমি যদি বলি বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে কোন দুইটা জিনিস অবশ্যই দরকার, এখানে একটু জাস্ট লিখতে পারো যে বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে কোন দুটো জিনিস দরকার। পরিবেশ থেকে কোন
দুটি জিনিস দরকার। অবশ্যই দরকার লিখবা, কোন দুটি জিনিস অবশ্যই দরকার। একদম সোজা, সেটা হচ্ছে পরিবেশ থেকে আমরা অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন দরকার। পরিবেশ থেকে আমরা কি নেই? অক্সিজেন নেই, অক্সিজেন দরকার। আর এটা হচ্ছে পরিবেশ থেকে আমরা খাদ্য নেই, মানে খাবার নেই। এই দুইটা জিনিস অবশ্যই দরকার। এই দুইটা জিনিস পরিবেশ থেকে যদি তুমি না নাও তাহলে তুমি বেশি দিন বেঁচে থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে পরিবেশ থেকে আমার অক্সিজেন দরকার, এটা তো জানো তোমরা, অক্সিজেন আমাদের দরকার। আর পরিবেশ থেকে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে খাদ্য। এই দুইটা জিনিস যদি আমরা পরিবেশ থেকে না নেই, খাদ্য অবশ্যই পরিবেশ থেকেই আসে, এটা তোমরা জানো। পরিবেশে যা আছে পরিবেশ থেকে আমরা খাবার নেই, তাই না? উদ্ভিদ, পরিবেশে উদ্ভিদ আছে, উদ্ভিদ থেকে আমরা খাবার পাই। এছাড়া আমরা পরিবেশে অনেক প্রাণী আছে, প্রাণীগুলোকে খেয়েও আমরা বেঁচে থাকি। সো খাদ্য দরকার, আর একটা হচ্ছে অক্সিজেন দরকার। সো খাদ্যগুলা কোথায় যাবে, আলটিমেট ডেস্টিনেশন কোথায়? সেটা হচ্ছে খাদ্যর আলটিমেট ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল হচ্ছে আমাদের কোষ। তার মানে দেখো, এই যে আমাদের কোষ আছে, এই কোষগুলাই খাদ্যগুলা গ্রহণ করবে। তাহলে দেখো, খাদ্যকে গ্রহণ করবে আমাদের কোষ, খাদ্যকে গ্রহণ করবে আমাদের কোষ। কিন্তু মজার ব্যাপার হলো, কোষ একটা আণুবীক্ষণিক। আমাদের এখানে যে লক্ষ লক্ষ কোষ আছে এগুলো খুবই আণুবীক্ষণিক, মানে এতটাই ছোট যে আমি খালি চোখে দেখবো না, তার মানে অনেক ছোট। কিন্তু খাদ্য আমরা যেগুলো খাই ইয়া বড় বড়। কেউ তো দেখা যাচ্ছে তোমার 3-4 বারও খেয়ে ফেলতেছে, ধরো 3-4 বার ভাত খেয়ে ফেলতে। ধরো আমরা তো নর্মালি দেখা যাচ্ছে কি 1 প্লেট ভাত খাই বা 1.5 প্লেট ভাত খাই। কেউ আছে দেখা যাচ্ছে 3 প্লেট ভাত খেয়ে ফেলতেছে। কেউ দেখা যাচ্ছে 2টা সিঙ্গারার জায়গায় 5টা সিঙ্গারা খেয়ে ফেলতেছে, 10টা সিঙ্গারা খেয়ে ফেলতেছে। তাহলে এত বড় বড় যে খাবার, এই খাবারগুলো তোমার মনে হয় সরাসরি আমার এত ছোট একটা কোষ নিতে পারবে না। এই জন্য এই যে খাদ্যগুলো আমরা খাই এগুলোকে ভাঙতে হবে। এই যে খাদ্যগুলো আমরা যে খাই, এই খাবার, জটিল খাবারকে কী করতে ভাঙতে হবে। তার মানে এখানে কী করতে হবে? ডাইজেশন। তার মানে এখানে ডাইজেশন করতে হবে। কী করতে হবে? খাদ্যতে ডাইজেশন মানে পরিপাক হইতে হবে। ডাইজেশন মানে পরিপাক হইতে হবে। তো খাদ্য ডাইজেশন বা পরিপাক হলেই কিন্তু আমার কোষ, আমার ছোট কোষ, আমার একেবারে ছোট কোষ এই সিম্পল খাদ্যগুলোকে গ্রহণ করতে পারবে, জটিল খাদ্যগুলোকে গ্রহণ করতে পারবে না। খাদ্যগুলোকে ডাইজেশন বা পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে 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 ছোট ছোট টুকরো করে তারপর কোষ সেটা অ্যাবজর্ব করতে পারবে। এই জন্য খাদ্য ভাঙাটা খুবই জরুরি, কারণ আমার কোষে ওগুলাই অ্যাবজর্ব করতে পারবে। আর অক্সিজেন দরকার, অবশ্যই তুমি জানো আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া হচ্ছে সার্ভাইভ করতেই পারবো না। বিকজ অক্সিজেন তোমার যখন কেন দরকার, কারণ তুমি যে খাবারগুলো খাচ্ছ, কোষে যে খাবারগুলো যাচ্ছে ওই কোষে অক্সিজেনও পৌঁছাইতে হবে। কারণ কি, খাবার খাচ্ছি কি জন্য সেটাই আমাদেরকে জানতে হবে। এই খাবার কেন খাই আমরা, এই যে আমি এই যে খাবারগুলো খাচ্ছি, এই যে আমার কোষ খাবারের সিম্পল ফর্মগুলো নিচ্ছে, আপটেক করতেছে, এগুলো আমি কী জন্য নিচ্ছি? যাতে আমি খাবার থেকে শক্তি পাই। এখন খাবার খাইলেই কি আমি শক্তি পাই যাব? না, আমার কোষের ভিতরে একটা প্রক্রিয়া হইতে হয়, যে প্রক্রিয়াটাকে আমরা বলি শ্বসন প্রক্রিয়া, নট শোষণ বা রেসপিরেশন। ইংরেজিতে বলি রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন, যেটাকে আমরা বলি কোষীয় শ্বসন। কোষের ভিতরে হয় বিধায় ওই শ্বসনটাকে আমরা বলি, মানে রেসপিরেশনটাকে বলি সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। সেলুলার রেসপিরেশনে তোমরা জানো আমরা যে খাবারটা খাই, এই যে কোষে খাবারটা আছে C6H12O6, এই যে খাবারটা খাইলাম যেটা কোষ নিল, এবং অক্সিজেনটা ও দরকার, কারণ অক্সিজেনটাও কোষে আসবে। কোষে আছে খাবার, খাবারটা অক্সিজেনের জন্য বসে আছে। দেখো কোষে আছে খাবার, খাবারটা এই অক্সিজেনের বসে আছে, কারণ অক্সিজেন এই খাবারকে জারিত করে শক্তি তৈরি করবে। তার মানে অক্সিজেনও দরকার, যে অক্সিজেনটা আলটিমেট গন্তব্যস্থল হচ্ছে সেম আমাদের কোষ। কেন? কারণ আমাদের কোষে অলরেডি খাবার আছে। অক্সিজেন যখন কোষে পৌঁছাবে রক্তের মাধ্যমে, সেটা হচ্ছে অক্সিজেন এই খাবারকে জারিত করে কী তৈরি করবে বলতো? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 38টা এটিপি, যেটা তোমরা জানো। আর এটিপিকেই আমরা বলি বায়োলজিক্যাল এনার্জি বা শক্তি। দ্যাট মিনস এই জন্যই আমরা খাবার খাই, যাতে আমরা এই শক্তিটা পাই। তার মানে শুধু খাবার খাইলে কি হবে? খাবার খাইলে কি শুধু একটা মানুষ বেঁচে থাকতে পারবে যদি সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায়? শুধু খাবার খাইলে কি হবে যদি সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায়?
হবে না। তোমার খাদ্যও লাগবে, তোমার অক্সিজেনও লাগবে। শুধু অক্সিজেন দিয়েও বাঁচা সম্ভব না, শুধু খাদ্য দিয়েও বাঁচা সম্ভব না। এই দুইটা জিনিস অবশ্যই দরকার, যেটা আমি পরিবেশ থেকে নিব বেঁচে থাকার জন্য। এগুলো হচ্ছে বেসিক জিনিস, যেগুলো তোমরা জানো, বাট আমি আরেকটু পরিচিত করে দিচ্ছি। তাহলে তোমাকে খাবারও খাইতে হবে, তোমাকে অক্সিজেনও নিতে হবে, বিকজ আলটিমেটলি শক্তি পাবা এই দুইটার কারণে, খাবারের কারণে পাবা এবং এই অক্সিজেনের কারণে পাবা। আলটিমেটলি তুমি শক্তি পাবা এই দুইটা কারণে। তার মানে পরিবেশ থেকে এই দুইটা জিনিস নিতে হবে। তার মানে ডাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ কিনা, পরিপাকটা খুব গুরুত্বপূর্ণ কিনা, বিকজ আমার কোষের দরকার খাবার। এখন আমার কোষ তো জটিল খাবার নিতে পারে না, বিকজ কোষ এত ছোট জিনিস, সে জটিল খাবার কীভাবে নিবে? সে নিবে সরল খাবার। তাই আমার খাদ্যগুলো ডাইজেশন বা পরিপাকের মাধ্যমে ভেঙে 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 এত ছোট টুকরো পরিণত হতে হবে যেটা আমার কোষ অ্যাবজর্ব করতে পারবে বা শোষণ করতে পারবে। তাহলে আমার কোষ খাবার পাইলো, আবার এদিক দিয়ে আমার কোষ অক্সিজেন পাইলো। আর যখন খাবার অক্সিজেন দ্বারা জারিত হবে তখনই আমি শক্তি পাবো, তখনই আমি কাজ করতে পারবো। এই যে আমি এখন কাজ করতে পারতেছি, আমি যে লাইভ ক্লাস নিতে পারতেছি, আমি যে এখন তোমাদের ক্লাস নিতে পারতেছি, এটা এর দুইটা কারণ। একটা হচ্ছে আমি অক্সিজেন পাচ্ছি পর্যাপ্ত, আর একটা হচ্ছে আমি খাইছি, প্রতিনিয়ত খাচ্ছি। এই দুইটা কারণে কিন্তু আমি এখনও তোমাদের সামনে জীবিত আছি এবং লাইভ ক্লাসটা নিতে পারতেছি। হ্যাঁ, বুঝা গেছে? সো এটাই হচ্ছে মেইন থিং। এখন চলো আমরা যে এতটুকু তো বুঝে গেছি, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ডাইজেশন মানে হচ্ছে জটিল খাবার ভাঙার প্রক্রিয়া। চলো আমরা এই জটিল খাবার ভাঙার প্রক্রিয়া বা পরিপাকের একটা ডেফিনেশন দেখে আসি। তোমরা এগুলো নোট করবা। পরিপাকের একটা কি দেখে আসি? ডেফিনেশন দেখে আসি। পরিপাকের একটা কি দেখে আসি? ডেফিনেশন দেখে আসি। কাকে বলে সেটা একটু দেখিয়ে আসি, এটা পরীক্ষায় তো আসবেই। পরিপাক কাকে বলে এই ডেফিনেশনটা আমরা দেখে আসি। তোমরা এখানে লিখবা পরিপাক কাকে বলে, পরিপাক কাকে বলে, বা ডাইজেশন ইংরেজিতে বলে ডাইজেশন কাকে বলে। সো এখানে লিখো, আমি বইয়ের লাইন লিখতেছি যে এটা বুঝাবো অবশ্য, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তোমরাও লিখবা আমার সাথে সাথে। এখানে মজার জিনিস আছে অনেক, আমরা আস্তে আস্তে যাবো, মাত্র তো শুরু করলাম, তবে ক্লাস বেশি দীর্ঘ করব না। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে বায়োকেমিক্যাল ইংরেজিতে বলি, জৈব মানে বায়ো, রাসায়নিক মানে কেমিক্যাল, সো ইংরেজিতে বলে বায়োকেমিক্যাল রিয়েকশন। হোয়াই বায়োকেমিক্যাল রিয়েকশন? বায়ো কথাটা আসছে যেহেতু আমার জীবের ভিতর হচ্ছে, জীবের ভিতর যেহেতু হচ্ছে তাই বায়ো কথাটা আসছে। আর রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া হওয়ার কারণে রাসায়নিক কথাটা আসছে। সো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য, তোমরা আমার মতো লিখো, জটিল খাদ্য পানি কমা এনজাইম, পানি কমা এনজাইম কমা হরমোন, হরমোনের সহায়তায় ভেঙে মানে খাবার তো ভাঙবে, ভেঙে সরল মানে সিম্পল, তরল, ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ক্ষুদ্র অণুতে পরিণত হয়, যা দেহকোষ গ্রহণ করতে পারে। সেই প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। তাহলে দেখো এখানে আমি একটা ডেফিনেশন লিখে দিচ্ছি, তোমরা লিখো এবং ডেফিনেশনটা এখন আমরা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে ইটস এ বায়োকেমিক্যাল রিয়েকশন, বিকজ বায়ো মিনস আমার জীবের ভিতর হচ্ছে, দ্যাটস বায়ো। কেমিক্যাল মানে এটা একটা কেমিক্যাল রিয়েকশন, মানে তো জানো এটা একটা কেমিক্যাল রিয়েকশন। এবং জটিল খাবারটা কিসের দ্বারা ভাঙবে? দেখো জটিল খাবারগুলা কিসের সহায়তায় ভাঙবে? পানি লাগবে। অনেকে আবার পানি যে তোমার অবশ্যই পানিরও ভূমিকা আছে, অনেকে আবার জানে না যে এখানে পানির ভূমিকা আছে, অনেকে শুধুমাত্র এনজাইম আর হরমোন লিখবে, বাট পানিরও ভূমিকা আছে, সেটা আমি বুঝাবো। পানিরও কিন্তু ভূমিকা আছে, এই জন্য ডাক্তারে কিন্তু বেশি বেশি পানি খাইতে বলবে, দেখবা যে বলবে যে হজম করার জন্য, বা বলবে যে পরিপাক ভালোভাবে হওয়ার জন্য ডাক্তারে বলবে বেশি বেশি পানি করো। সো পানিরও একটা রোল আছে, তো পানির রোল আছে অবশ্যই আছে, সেটা আমি বুঝাবো, লজিক দিব, সমস্যা নেই। তো পানি এনজাইম ও হরমোনের সহায়তায়, তোমরা জানো এনজাইমের কাজ হচ্ছে কোনো কিছু ভাঙা। হ্যাঁ, যে এই এনজাইম দিয়ে মূলত আমরা খাবারগুলোকে ভাঙি, খাবারগুলোকে ভেঙে ভেঙে সরল খাবারে পরিণত করি। মূলত এনজাইমের সাহায্যে আমরা কি করি? খাবারগুলোকে ভেঙি।
ভেঙে ভেঙে সরল খাবারে পরিণত করি। সো অনেকে এখন প্রশ্ন করতেছে ভাইয়া জটিল খাবার বলতে কি বোঝাচ্ছেন, সরল খাবার বলতে কি বোঝাচ্ছেন, মানে এটার একটু মিনিংটা কি, মানে বা একটু দেখাই দিলে ভালো হয় যে জটিল খাবার কোনগুলা, সরল খাবার কোনগুলো, এগুলো আমরা দেখাবো। সো আপাতত আমরা পরিপাকের সংজ্ঞাটা দিচ্ছি, এগুলো আমরা দেখাবো। সো এনজাইম দিয়ে মূলত আমরা কোনো খাবারটাকে সরাসরি ভাঙি এনজাইমের সহায়তায়। আর হরমোনও লাগে, বিকজ হরমোন ছাড়া আমাদের ব্রেইন সিগন্যাল দেয়, এবং ব্রেইন সিগন্যাল দেওয়ার কারণে কিছু গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয়, এবং ওই হরমোনগুলো একটা নির্দিষ্ট জায়গায় মেসেজ ক্যারি করে, এবং মেসেজ ক্যারি করার মাধ্যমে কিন্তু আমাদের পরিপাকে সহায়তা করে। ঠিক আছে, ব্রেইন আমাদেরকে সিগন্যাল দেয়, সিগন্যাল দিয়ে কি করে তোমার একটা গ্রন্থিতে সিগন্যাল পাঠায়, ওই গ্রন্থি কী করে একটা নির্দিষ্ট হরমোন রিলিজ করে যেটা দরকার, ওই হরমোনটা রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। হরমোনের কাজ হচ্ছে মেসেজ ক্যারি করা, ব্রেন যে সিগন্যালটা দিচ্ছে ওটা ক্যারি করে যে জায়গায় কাজটা হবে সেই জায়গায় বহন করা, যে জায়গায় কাজ হবে সেই জায়গায় বহন করা, এভাবে হরমোনের কাজ। এগুলো আমরা সামনে পড়বো, আপাতত আমাদের এখানে বোঝার দরকার নেই। ভেঙে সরল, এই দেখো সরল মানে একদম ছোট অণু, সরল তরল ক্ষুদ্র অণুতে পরিণত হয় যা দেহকোষ গ্রহণ করতে পারে। এই জিনিসটাই আমাদের দেহকোষ গ্রহণ করতে পারে, এই জটিল খাদ্য গ্রহণ করতে পারে না। এবার আসলে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। যেমন দেখো, ধরে নাও এটা একটা জটিল খাদ্য, ধরে নাও এটা একটা জটিল খাদ্য, হ্যাঁ এটা বড় একটা জটিল খাদ্য, এটা একটা জটিল খাদ্য, এটা কি একটা জটিল খাদ্য। এই জটিল খাদ্যটাকে ভেঙে আমরা ক্ষুদ্র অণুতে পরিণত করব। তাহলে দেখো এই জটিল খাদ্যটাকে আমরা ভেঙে ছোট ছোট ক্ষুদ্র অণুতে পরিণত করব। এই যে ছোট ছোট দেখছো, খাবারটাকে ভাঙছে, জটিল ছিল, ভেঙে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করছে যেটা আমার কোষ গ্রহণ করতে পারবে। এখন এই জটিল খাদ্যটাকে আমরা ভাঙবো কিসের সহায়তায়? ফার্স্ট অফ অল পানি, এনজাইম, হরমোনের সহায়তায়। তার মানে দেখো মেইন ফাংশন হচ্ছে আমার এই এনজাইম, মূলত এনজাইমের ফাংশন। এনজাইম দিয়ে আমরা খাবারকে সাধারণত ভেঙে থাকি, তো এটা দেখবা আমরা যখন করব তখন দেখবা। তো ধরো এখানে এনজাইম লাগবে, কি লাগবে? মেইন ফাংশন হচ্ছে তোমার এই যে এনজাইম আছে, এনজাইম দিয়ে সরাসরি আমরা খাবারকে ভাঙি, এনজাইম দিয়ে আমরা সরাসরি খাবারকে ভাঙি। হরমোন দিয়ে সরাসরি না, অপ্রত্যক্ষভাবে। হরমোন, পানি এগুলো পরোক্ষভাবে কাজ করে। হরমোন এবং পানি পরোক্ষ মানে হচ্ছে সরাসরি না, সরাসরি কাজ করে না, সরাসরি যে অ্যাকশন নেয় সেটা হচ্ছে এনজাইম। তো আমরা কোনো কিছু ভাঙলে কি লাগবে? এনজাইম লাগবে। উই নো এনজাইম কি, জানো? এনজাইম আর প্রোটিনস। নর্মালি আমরা যখন কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রির ক্ষেত্রে এটাকে এনজাইম না বলে বলি ক্যাটালিস্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে এটাকে এনজাইম না বলে বলি প্রভাবক। আর বায়োলজির ক্ষেত্রে আমরা যখন জীবের ভিতর হবে তখন তো কেমিস্ট্রির ভাষা এখানে ইউজ করতে পারবো না, কেমিস্ট্রি তো হয় বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে বা বায়োলজিক্যালি জীবের ভিতরে হয় না। তো জীবের ভিতরে হলে ওটাকে বলতে হবে এনজাইম, এটাকে ভেঙে। এখন মজার ব্যাপার কি জানো? এনজাইম কিন্তু কাজ করবে না যদি তুমি পর্যাপ্ত পরিমাণ পানি না খাও। তার মানে এই এনজাইমকে কাজ করতে হলে তোমার খাইতে হবে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার। কি খাইতে হবে? ওয়াটার। এখন ভাইয়া জিজ্ঞেস করতে পারো তাহলে ভাইয়া এই ওয়াটারটার কাজটা কি? এই খাবারটারে ভাঙতে এই ওয়াটারটার কাজটা কি? কারণ এনজাইম থাকলেও তো চলে, কিন্তু আমি বলছি তুমি যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খাও তাহলে তোমার পরিপাকে একটু ঘাটতি দেখা যাবে। হবে না বলতেছি না, হবে না, আমি এটা বলতেছি না একেবারে যে হবে না এটা বলতে, বাট সমস্যা দেখা দিবে। বলতে পারো যে ফুললি হবে না, ফুললি ডাইজেশনটা কমপ্লিট হবে না। কেন? নর্মালি এই এনজাইম যেগুলো দেখতেছ, এই এনজাইমগুলোকে তো আমরা এমন নাম দিতে পারি। প্রথমে দেখো এই যে এনজাইম, এই এনজাইমগুলোকে আমি একটা নাম দিতে পারি, এগুলোকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। আচ্ছা বলো তো কেন ডাইজেস্টিভ এনজাইম বলতেছে? এগুলোকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। ডাইজেস্টিভ মানে হচ্ছে যেগুলো পরিপাকে, যে সকল এনজাইম পরিপাকে ভূমিকা রাখে বা পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। কারণ সব এনজাইম তো পরিপাকে অংশগ্রহণ করবে না, তো তাদেরকে তো তুমি ডাইজেস্টিভ বলতে পারবে না। সো ডাইজেশনে যে সকল এনজাইম কাজ করে তাদেরকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। ডাইজেশনে যে সকল এনজাইম কাজ করে তাদেরকে বলে ডাইজেস্টিভ এনজাইম, মানে হচ্ছে পরিপাকে যারা ভূমিকা রাখে তাদেরকে বলে ডাইজেস্টিভ এনজাইম, একই কথা। সো এখন এই ডাইজেস্টিভ এনজাইমগুলা দেখতে কীরকম? সো এদেরকে বলা হয় হাইড্রোলেজ এনজাইম। খেয়াল করবা, ডাইজেস্টিভ এনজাইমস আর
হাইড্রোলেস, ভালো করে খেয়াল করো, ডাইজেস্টিভ এনজাইমস আর হাইড্রোলেস। দেখো হাইড্রোলেস কথাটার মানে তো জানো, এস যেহেতু আছে সবার শেষে, যেহেতু এইস আছে তাহলে এটা একটা এনজাইমকে বোঝাচ্ছে, এনজাইমকে বোঝাচ্ছে। আর হাইড্রোলেস মানে হচ্ছে পানি ঢুকানো, পানি ঢুকাই জিনিসটারে ভেঙে ফেলা, পানি খাওয়াই মোটা করে ফাটাই ফেলা, এরকম টাইপসের। তাহলে এই খাবারটারে আমরা কি করব, পানি খাওয়াই এটার ভিতরে পানি খাওয়াই হ্যাঁ এটারে কি করে ফেলবো, ভেঙে ফেলবো। এই প্রক্রিয়াকে বলা হয় হাইড্রোলাইসিস। তোমরা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন পড়ছো না, আদ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস রিঅ্যাকশন মানে কি ছিল, যে প্রক্রিয়ায় পানির সাহায্যে বিক্রিয়া করে ওই যৌগটাকে ভেঙে ফেলা, পানির সাহায্যে বিক্রিয়া করে ওই যৌগটাকে ভেঙে ফেলা, মানে এই খাবারটার আমরা পানি খাওয়াই কি করে ফেলবো, ভেঙে এরকম ছোটো ছোটো টুকরায় পরিণত করব। সো এই পানি খাওয়াই বা পানির জন্য আসছে হাইড্রোলাইসিস। খেয়াল করো, হাইড্রোলাইসিসে যে এনজাইম কাজ করবে তাদেরকে বলবো হাইড্রোলেস এনজাইম। তার মানে এই পানি যদি না থাকে তাহলে তোমার এই খাবারগুলোকে ভাঙতে একটু সমস্যা হবে। সো এই জন্য আমরা এখানে পানি ওয়ার্ডটা আনছি। তাহলে ওয়াটারের সাথে পানির একটা সম্পর্ক, এনজাইমের সাথে পানির একটা সম্পর্ক আছে, বিকজ ডাইজেস্টিভ এনজাইমস আর হাইড্রোলেস। মানে হচ্ছে এই এনজাইমগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এরা জটিল খাদ্যর ভিতরে পানি ঢুকাই এটারে ফাটাই ফেলে, মানে এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তাহলে পানি দরকার কিনা, অবশ্যই দরকার। এই জন্যই আমরা এটাকে বলতেছি ডাইজেস্টিভ এনজাইমস আর হাইড্রোলেস এনজাইম। তাহলে এখানে একটা কথা লিখতে পারো যে পরিপাক লিখতে পারো, তাই পরিপাক ঠিকঠাক মতো করতে বেশি বেশি পানি পান করা দরকার। এখানে একটু লিখতে পারো, দেখতে আরও সাজেস্ট করে এখানে লিখতে পারো, তাই পরিপাক ঠিকঠাক মতো করতে পর্যাপ্ত পানি পান করা উচিত, এটার ব্যাখ্যাটা পাইছো কিনা? এই যে কেন পরিপাক ঠিকঠাক মতো করতে পর্যাপ্ত পানি পান করা উচিত, এটার ব্যাখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে এনজাইমগুলা পানি ঢুকাই এটারে ছিন্ন বিচ্ছিন্ন করে, এই জন্য এনজাইমটার নাম হচ্ছে হাইড্রোলেস এনজাইম। আর পানি যদি তুমি প্রচুর পরিমাণে না খাও তাহলে পানি আসবে কোত্থেকে? সো এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। আশা করি তোমরা এখান থেকে এই লজিকটা বুঝতে পারছো যে কেন পর্যাপ্ত পরিপাক ঠিকঠাক করতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত। সো পানিরও একটা ভূমিকা আছে আমাদের পরিপাকে, এই জন্য আমি এখানে পানি লিখছি। আশা করি বুঝতে পারছো। ওকে, সরাসরি ভূমিকা রাখে এনজাইম, বিকজ সরাসরি অ্যাকশন নেই। পানি এবং হরমোন এগুলো পরোক্ষভাবে ভূমিকা রাখে, সো এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার আসো, এই যে ভাইয়া বলতেছি এই জটিল খাবারটারে ভেঙে সরল খাবার করতেছি, এই জিনিসটা মানে কি? ভাই জটিল খাবারটাই বা কি, বা এটা সরল ফর্মটাও কি, এরকম একটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। ভাই জটিল খাবারটার নামটা কি, নামগুলো কি, আর এটা যখন সরল হবে ওই সরলগুলোর নামগুলো কি, বা আমরা বুঝবো কীভাবে এখানে যে সরল অণু আছে এগুলো কি, নাম কি এগুলোর? সো চলো আমরা সেগুলো একটু দেখে আসি। সেটা হচ্ছে যে খেয়াল করো যে এখান থেকে লিখতে পারো যে জটিল খাদ্য ভেঙে সরল হওয়া বলতে কি বোঝায়, এটা লিখো। ভেঙে সরল হওয়া বলতে কি বোঝায় এটা লিখো। এখানে আসলে আমরা লজিক দিয়ে বা বুঝে পড়বো। হ্যাঁ, জটিল খাদ্য ভেঙে সরল হওয়া বলতে কি বোঝায়? তো আমরা নর্মালি যে খাবার খাই, তোমরা ছোটোবেলায় পড়ছো যে সুষম খাদ্য পড়ছো কিনা, তোমরা একটু কমেন্টে আমাকে জানাতে পারো সুষম খাদ্য পড়ছে কিনা। সুষম খাদ্য কাদেরকে বলবো? এই সুষম খাদ্য তাদেরকে বলবো যে সকল খাবারে 6টা উপাদান থাকে। কি? একটা উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, তোমরা হয়তো ছোটবেলায় পড়ছো, আশা করি মনে পড়তেছে, বা বাংলায় বলে শর্করা। আরেকটা উপাদান হচ্ছে প্রোটিন তো আমরা খাই প্রায় সময়, আমরা বাঙালি, আমরা মুসলিম যারা, তারা আমিষ জাতীয় খাবার একটু বেশি খাইতে পছন্দ করি। 3 নাম্বার লিপিড,
লিপিড বা স্নেহ। 4 নাম্বার সুষম খাদ্যের উপাদানগুলো দেখো। 4 নাম্বার হচ্ছে ভিটামিন, ভাইটামিন বা ভিটামিন যাই বলো। 5 নাম্বার হচ্ছে খনিজ লবণ এবং 6 নাম্বার হচ্ছে পানি। তাহলে একটা সুষম খাদ্য বলতে ওটাকেই বোঝানো হয় যে খাদ্যতে আমরা এই 6টা উপাদান পাওয়া যাবে। তো 6টা উপাদান পাওয়া যাবে এমন খাদ্যকে আমরা বলি সুষম খাদ্য। মজার ব্যাপার হচ্ছে খাদ্য যখন বলি তখন জটিল কথাটা অটোমেটিক চলে আসে, কারণ আমরা খাদ্য বলতেই যা আমরা বাইরে থেকে দেখি ওটাকে আমরা জটিল বলি। এরকম জটিল খাদ্য বলতে আমরা বুঝতে পারবো কার্বোহাইড্রেট বা শর্করাকে, এটাকে আমরা বলতে পারবো কার্বোহাইড্রেট বা শর্করা। এটা আরেকটা মিনিং লিখে রাখো, জানাটা খুবই জরুরি। পলিস্যাকারাইড, এটা আরেকটা মিনিং লিখে রাখো, এটাকে বলা হয় পলিস্যাকারাইড। পলি মানে অনেকগুলা, স্যাকারাইড মানে হচ্ছে স্যাকারিন থেকে আসছে। আমরা স্যাকারিন খাই না অনেক সময়, আইসক্রিমে দেয় স্যাকারিন, এগুলোকে শর্করা বলে, তবে এগুলোকে পলিস্যাকারাইড বলে, মানে অনেকগুলা। জটিল, তো জটিল মানে অনেকগুলা থাকবে। ইটস এ পলিমার, এটাকে বলা হয় পলিমার, অনেকগুলা। সো প্রোটিনও কিন্তু একটা পলিমার, মাথায় রাখবা, প্রোটিনও কিন্তু পলিমার। সো এই প্রোটিনকে বলা হয় পলিপেপটাইড যৌগ, প্রোটিনকে বলা হয় পলিপেপটাইড যৌগ। দেখো পলি কথাটা আসছে, ঠিক আছে, পলি কথাটা আসছে। ঠিক সেমভাবে লিপিডও কিন্তু পলি। সো এই জন্য এই যে কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, লিপিড বলো, এগুলো হচ্ছে জটিল খাবার। লিখে রাখো, এগুলাই হচ্ছে আমাদের জটিল খাবার। এই তিনটাই হচ্ছে আমাদের জটিল খাবার। কি কি জটিল খাবার বলতে আমরা যাদেরকে বুঝাই সেটা হচ্ছে পলিস্যাকারাইড মানে শর্করা মানে কার্বোহাইড্রেট, পলিপেপটাইড যৌগ মানে আমিষ মানে প্রোটিন, লিপিড এবং স্নেহ, এগুলো হচ্ছে জটিল খাবার। এই তিনটা কিন্তু জটিল খাবারের মধ্যে পড়ে না, মানে ভিটামিন, খনিজ লবণ, পানি, এই তিনটা পড়ে না। তার মানে এগুলো যেহেতু জটিল খাবার, তাই আমরা জানি জটিল খাদ্য ভেঙে সরল হইতে হবে। এখন সরল হওয়া মানে কি? তাহলে দেখো এই খাবারটা কার্বোহাইড্রেট বা শর্করাটা ভাঙবে, হ্যাঁ, ভেঙে এনজাইম দ্বারা ভেঙে এটাকে সরল হইতে হবে। সরল ফর্মটা আমাকে জানতে হবে। সরল ফর্মটাকে বলা হয় মনোস্যাকারাইড। দেখো পলিস্যাকারাইডটা কি হয়ে যাচ্ছে? মনোস্যাকারাইড। দেখো পলি ছিল, একদম ভেঙে কি হয়ে গেছে? মনো মানে একটা, যেটাকে আর সহজে ভাঙা যায় না। তাহলে এটা হচ্ছে সিম্পল ফর্ম। তোমরা নাম জানো, যেমন আমি এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পল লিখতে পারো। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। এজন্য সেল কেমিস্ট্রি পড়াটা উচিত তোমাদের। বোটানি যে সেল কেমিস্ট্রি আছে, কোষ রসায়ন, মোটামুটি কোষ রসায়নে এই সকল জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। তো কোষ রসায়নে যদি তুমি একটু কার্বোহাইড্রেট নিয়ে পড়ো, কিছু বেসিক জিনিস পড়ো, প্রোটিন নিয়ে কার্বোহাইড্রেট একটু বেসিক জিনিস তোমার যদি আগে পড়া থাকে বা পড়ো, লিপিড নিয়ে যদি কিছু বেসিক জিনিস পড়ো, তাহলে এই জায়গাটা বোঝাতে একটু সুবিধা হয়। তো আমার সেল কেমিস্ট্রি আছে, আমি পাবলিক গ্রুপে করাই দিয়েছিলাম অনেক আগে, ইউটিউবে দিই নেই, কিন্তু পাবলিক গ্রুপে আছে, তোমরা চাইলে আমাকে বলতে পারো, আমি দিয়ে দিতে পারি, বা ইউটিউবেও দিয়ে দিতে পারি চাইলে, ইউটিউবে আমি দিই নেই। দেখো, সো মনোস্যাকারাইড মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে এইগুলাই আমার সেল নিতে পারবে। তাহলে আমার সেল পলিস্যাকারাইড, এখানে এক্সাম্পল দিতে পারো। পলিস্যাকারাইডের এক্সাম্পল কি হইতে পারে? যেমন পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা ভাত খাই না, ভাতে থাকে স্টার্চ, এই স্টার্চটা হচ্ছে আমার পলিস্যাকারাইড। তাহলে আমার সেল কিন্তু স্টার্চ নিতে পারবে না, বিকজ ইজ জটিল খাদ্য পলিস্যাকারাইড। আমার সেল নিতে পারবে গ্লুকোজ। এখন বুঝতে পারতেছো যে জটিল খাবার আর সরল খাবারের মধ্যে পার্থক্যটা কোথায়? জটিল খাবার হচ্ছে এইগুলা পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, যেমন স্টার্চ যেটা ভাতে থাকে, ভাত খাও না, ভাতটা যে দেখতেছো এটা হচ্ছে স্টার্চ। কিন্তু আমার ভাতটাকে আমি চাবাই আমার ভিতর দিয়ে যাওয়ার সময় পরিপাক হইতে এটা কি হয়ে যায়? গ্লুকোজ হয়ে যায়। কি হয়ে যায়? গ্লুকোজ হয়ে যায়। এই গ্লুকোজটাই আমার সেল নিতে পারবে। আমার সেল স্টার্চ নিতে পারবে না। আমার সেল নিতে পারবে গ্লুকোজ, আমার সেল নিতে পারবে ফ্রুক্টোজ। এটাই বোঝানো হচ্ছে, কারণ এগুলো হচ্ছে সিম্পল ফর্ম, এগুলোই আমার সেল নিতে পারবে। এবার আসো প্রোটিন বা আমিষ বা পলিপেপটাইড যৌগ। সো এই প্রোটিনকে যদি তুমি ভাঙো, প্রোটিন বা আমিষ বা পলিপেপটাইড যৌগকে যদি তুমি ভাঙো,
তাহলে একদম সিম্পল ফর্ম তুমি যেটা পাবা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সবাই এখন এটাকে চিনো, মোট সবাই কিন্তু অ্যামাইনো অ্যাসিড চিনো। অ্যামাইনো অ্যাসিড আমার সেল প্রোটিন যখন তুমি খাবা, প্রোটিন জাতীয় খাবার যখন তুমি খাবা, তখন প্রোটিন বলতে এটা একটা পলিপেপটাইড যৌগ, এটা আমার সেল নিতে পারবে না। আমার সেল পলিপেপটাইড যৌগ বা প্রোটিন সরাসরি গ্রহণ করতে পারবে না। এই প্রোটিনটারে ভেঙে 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 মধ্যে একদম সিম্পল ফর্ম অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে হবে, আর আমার সেল এই অ্যামাইনো অ্যাসিডটাই গ্রহণ করতে পারবে। মানে এগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলেই কিন্তু প্রোটিন হয়। যেমন ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড A1, A2 আরেকটা অ্যামাইনো অ্যাসিড, A3 আরেকটা অ্যামাইনো অ্যাসিড, A1 একটা অ্যামাইনো অ্যাসিড, A2 আরেকটা অ্যামাইনো অ্যাসিড, A3 আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অনেকগুলো থাকবে। তো দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা বন্ধন দ্বারা যুক্ত থাকবে, যেটাকে আমরা বলি পেপটাইড বন্ধন, যেটাকে আমরা বলি পেপটাইড বন্ড। দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা বন্ড দ্বারা যুক্ত থাকে, তেমনি এই দুইটা অ্যামাইনো অ্যাসিডও সেম পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকবে। এখানে যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিড নাও, এই দুইটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকবে। এরকম অনেকগুলো পেপটাইড বন্ড যখন থেকে যায় তখন এটাকে বলা হয় পলিপেপটাইড। পলি মানে অনেক, পলিপেপটাইড, এই জন্য পলিপেপটাইড যৌগ বলা হচ্ছে। দুইটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, এভাবে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। যখন অনেকগুলো থাকে তখন এটাকে বলে পলিপেপটাইড। আর এরকম পুরাটাই হচ্ছে প্রোটিন। তো ধরো এই পেপটাইড বন্ডগুলোকে যদি এখন তুমি এগুলোকে প্রোটিনটাকে ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিড পাইতে যাচ্ছ, এই A1 আলাদা করতে যাচ্ছ, A2 আলাদা করতে যাচ্ছ, A3 আলাদা করতে যাচ্ছ, তাহলে তুমি কি করবা, এই বন্ধনগুলো ভেঙে ফেলবা। এই বন্ধনগুলো পেপটাইড বন্ডগুলো যদি ভেঙে ফেলো তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো আলাদা হয়ে যাবে। দেখো A1 অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে গেছে, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যেগুলো দেখতেছো এগুলাই আমার সেল নিতে পারবে। তাহলে আমার সেল তো প্রোটিন অংশটা নিতে পারে না, পুরোটাই নিতে পারে না, মানে এই জটিল খাবারটা নিতে পারবে না। আমার সেল নিতে পারবে এর সিম্পল ফর্ম মানে অ্যামাইনো অ্যাসিড। তো এখানে একটু লিখে রাখো, এটা আসলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডকে বোঝাচ্ছে। তোমরা জানো সেল কেমিস্ট্রি যদি পড়ো বা কোষ রসায়ন যদি পড়ো, না পড়লে সমস্যা নাই, পড়বা আর কি। হ্যাঁ, না পড়লে যে আহামরি সমস্যা আছে ওইটা আমি বলছি না, পড়বা আর কি। সো অবশ্যই পড়াটা উচিত বলে আমি মনে করি, এটার সাথে একটু কানেকশন আছে, পড়া উচিত, একটু কানেকশন আছে। এগুলো সম্বন্ধে যদি তুমি না জানো তাহলে কেমনে কি তাই তোমাদের সিলেবাসে। এই জন্য আমার একটু অবজেকশন ছিল যে সেল কেমিস্ট্রিটা দিতে পারতো বোটানিতে, সেল কেমিস্ট্রিটা তোমার সিলেবাসে দিতে পারতো, বিকজ পরিপাক শ্বসন পড়তে গেলে একটু জানা দরকার। না জানলেও আহামরি কোনো সমস্যা না, বাট তবুও একটু ইয়া থেকে মনের মধ্যে একটু ইয়া থেকে যায়। সো তোমরা চাইলে করে ফেলতে পারো তোমাদের ফ্রি টাইম থাকলে। এসেনশিয়াল কেন এসেনশিয়াল বলছি, তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড দুই ধরনের, এটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল কাদেরকে বলে? এসেনশিয়াল তাদেরকে বলে যেটা আমার বডিতে তৈরি হয় না, বাইরে থেকে খাবার নেওয়ার মাধ্যমে আনতে হয়। আমি একটা কথা বলি, আমার বডিতে কিন্তু জন্মগতভাবে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় থাকে আমার বডিতে, যেগুলো জন্মগতভাবে আমার বডিতে অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয়, যেটা আমি বাইরে থেকে নিচ্ছি না, ওই অ্যামাইনো অ্যাসিডকে বলে নন এসেনশিয়াল। হোয়াই নন এসেনশিয়াল? এগুলো আমার বডিতে আছেই, থাকেই, তৈরি হয়, তো এটাকে আমি এসেনশিয়াল বলবো না, নন এসেনশিয়াল বলবো। এসেনশিয়াল তাদেরকে বলবো যেটা আমার বডিতে নাই কিন্তু বাইরে থেকে নিতে হবে। সো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তারা যেটাকে আমার বাইরে থেকে খাবার খাওয়ার মাধ্যমে, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে নিতে হবে, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে নিতে হবে। তাহলে প্রোটিন জাতীয় খাবার থেকে আমরা কি পাবো? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আপটেক করবো, এটাই হচ্ছে কথা। প্রোটিন বাইরে খাবার খাওয়ার মাধ্যমে, এই জন্য প্রোটিন জাতীয় খাবার খাওয়ার দরকার আছে, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার এই জন্য দরকার আছে। সো প্রোটিন জাতীয় খাবার তো তোমরা জানো কি কি, মাছ, মাংস, প্রাণীজ চর্বি, চর্বি বলতেছি, মাছ, মাংসতে প্রোটিন আছে, মাছে আছে, তারপর ডালে আছে, উদ্ভিদের মধ্যে ডালে আছে, তোমরা যে ডাল খাও না, ডালেও প্রোটিন আছে, মাছে আছে, মাংসতে আছে, আর একটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ডালে প্রোটিন আছে। তারপর লিপিড বা স্নেহ, এটাও জটিল খাদ্য, এটাকে ভেঙে তুমি কি পাবা? লিপিড এবং স্নেহ, এটাকে ভেঙলে তুমি কি পাবা? এটাকে ভাঙলে তুমি দুইটা অংশ পাবা, সিম্পল ফর্ম, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির জন্য, আমাদের বডির বিভিন্ন স্ট্রাকচার তৈরির জন্য ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাটি অ্যাসিড এবং তোমার সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা যখন পড়বা, ওই সেল কেমিস্ট্রি চ্যাপ্টারে কিন্তু ফ্যাটি অ্যাসিড নিয়ে আলোচনা আছে।
সো ফ্যাটি অ্যাসিড না আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। তাহলে লিপিডকে ভাঙে আমার সেল ভেঙে এই দুইটা ফর্মে নিয়ে যাবে, আর এই দুইটা ফর্মই আমার সেল নিতে পারবে। বিশেষ করে ফ্যাটি অ্যাসিডটা আমার সেল আপটেক করবে, গ্রহণ করবে, নট এটা 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 পুরো সরাসরি করতে পারবে না, এটা নিবে। এখন এই যে ভাইটামিন, খনিজ লবণ এবং পানি আছে, এগুলো কি মনে রাখবা, এগুলো আসলে এই খাবারগুলোর মতো জটিল না, এগুলো খুবই সরল, এই তিনটা খুবই সরল। এই জন্য মনে রাখবা এগুলা পরিপাকের প্রয়োজন হয় না, খুবই ইম্পর্টেন্ট। এই তিনটার পরিপাকের প্রয়োজন হয় না, তাই কোষে সরাসরি গৃহীত হয়, তাই কোষে সরাসরি গৃহীত হয়। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভাইটামিন, খনিজ লবণ, পানি, এই তিনটার এদের মতো এভাবে ভাঙাভাঙি করতে হয় না। এদেরকে যেরকম ভাঙছি এদেরকে এরকম ভাঙতে হয় না, বিকজ এরা এতটাই সিম্পল যে আমার কোষ সরাসরি এই তিনটাকে গ্রহণ করে ফেলবে, কোনো পরিপাকের দরকার হয়নি। সো এরকম একটা এমসিকিউ যদি আসে, নিচের কোনটির পরিপাকের প্রয়োজন হয় না, তিনটা অপশন দিবে, এই তিনটা অপশন থাকবে আর এটার মধ্যে একটা থাকবে। বলবে নিচের কোনটির পরিপাকের প্রয়োজন হয় না, এই তিনটা অপশনে থাকবে আর এখানের মধ্যে একটা থাকবে, এখানের মধ্যে যে একটাই থাকুক না কেন ওটাই হবে আনসার। সো ভাইটামিন, খনিজ লবণ, পানি, এই তিনটার কী করা হয় না, পরিপাকের দরকার পড়ে না। যেমন পানি যখন খাই সরাসরি আমার কোষ পানি নিতে পারে, তেমনি আমি খাবারের মাধ্যমে যে খনিজ লবণগুলো যায়, খনিজ লবণগুলো আয়ন হিসেবে আমার কোষে সরাসরি গ্রহণ হয়, নাকি আয়নকে ভাঙতে হয়। এই যে তুমি যখন পড়ো যে কোষের জন্য দরকার আয়রন 2+, কোষের জন্য দরকার ম্যাগনেসিয়াম 2+, তোমার কী করা, ম্যাগনেসিয়াম 2+ আমার ভাঙার দরকার আছে, আমার কোষ তো সরাসরি ম্যাগনেসিয়াম 2+ নিতে পারবে, আমার কোষ তো সরাসরি ক্লোরিন মাইনাস নিতে পারবে। কোষের মধ্যে আয়ন যাওয়া আসা করে না, তাহলে আয়ন তো সরাসরি আপটেক হয়, মানে খনিজ লবণ সরাসরি আপটেক হয়, পানিও তো সরাসরি আপটেক হয়, আমার কোষে তো সরাসরি পানিই যায়। তারপর ভাইটামিনও কিন্তু আমার কোষে সরাসরি যায়। সো এগুলো পরিপাকের প্রয়োজন হয় না। সো এখন এইবার আমরা মজার বিষয়ে চলে যাব। এখানে আরও কিছু জিনিস তোমাকে একটু জানতে হবে। এই যে ভাইয়া যে এতগুলো কথা বলতেছি, হ্যাঁ এই যে ভাইয়া এতগুলো কথা বলতেছি, এই যে আমি ভাইয়া বারবার বলতেছি ভাইয়া খাবার পরিপাকের কথা বলতেছেন, খাদ্যের পরিপাক, খাদ্য সরল হওয়া, এগুলো আসলে কেন জরুরি। যেমন আমি যদি বলি যে তোমার এখানে লিখতে পারো যে খাদ্যের পরিপাক তথা জটিল খাবার সরল হওয়া কেন জরুরি, সরল হওয়া কেন জরুরি, প্রশ্ন করতে হবে। বায়োলজিতে তুমি যত প্রশ্ন করতে পারবে তত পড়তে ভালো লাগবে। প্রশ্ন করতে পারলে তুমি একটা লজিক খোঁজার চেষ্টা করবা, একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবা, যেটা তোমাকে টপিকটা বুঝতে ভালো সহযোগিতা করবে এবং তোমার পড়তে ভালো লাগবে। সো তুমি চিন্তা করো তো, তুমি খাবারের যে পরিপাক দেখতেছ বা জটিল খাবার ভেঙে যে সরল হচ্ছে, এটা কেন জরুরি। এটা দুইটা কারণে জরুরি। একটা কারণ এখানে লিখো আর একটা কারণ এখানে লিখো। একটা কারণ হচ্ছে একদম সিম্পল, এর আগেই আমি বলছি, সেটা হচ্ছে সরল উপাদানগুলো আমার কোষ গ্রহণ করতে পারে। তাহলে সরল উপাদানগুলো যখন আমার কোষ গ্রহণ করে তখন ওই উপাদানগুলা শ্বসনের মাধ্যমে শক্তিতে কনভার্ট হয়। তার মানে এখানে লিখতে পারো সরল উপাদানগুলো কোষ কর্তৃক গৃহীত হয়, সরল উপাদানগুলো কোষ কর্তৃক গৃহীত হয়, কোষ কর্তৃক গৃহীত হয়, ফলে সেগুলোর শ্বসন প্রক্রিয়ায় সেগুলো শ্বসন প্রক্রিয়ায় শক্তিতে কনভার্ট হয়। কি হয়? শক্তিতে কনভার্ট হয়। আর তোমরা জানো আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার, নিত্য নতুন কাজ করার জন্য। তাহলে এটা জরুরি। সরল উপাদানগুলো কোষ কর্তৃক গৃহীত হয়, এখানে গৃহীত হয় লিখো, এখানে গৃহীত হয় লিখো, কর্তৃক গৃহীত হয়, ফলে
এই জন্য একটা দরকার, যেটা আমি জানি, যেটা আমি তোমাকে বলছি যে আমার কোষ খাবার গ্রহণ করবে, সরল খাবারগুলো গ্রহণ করবে, ওই খাবারগুলো শ্বসন সেলুলার রেসপিরেশনের মাধ্যমে শক্তিতে কনভার্ট হবে, এটা আগেই দেখাইছি। আরেকটা কারণ একটু বোঝার চেষ্টা করো, আরেকটা কারণ হচ্ছে এই যে সরল উপাদানগুলো যে তৈরি হচ্ছে, যেমন লিপিডকে ভাঙলে আমি পাচ্ছি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তারপর প্রোটিনকে বাংলা পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তারপর কার্বোহাইড্রেটকে বাংলা আমি পাচ্ছি গ্লুকোজ ফ্রুক্টোজ। এগুলোর কিন্তু আরও অনেক কাজ থাকতে পারে। কীরকম? যেমন দেখো, এই উপাদান যেগুলো আমরা পাচ্ছি সরল উপাদান, এগুলো আমাদের কোষের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। যেমন ধরো আমার কোষের ঝিল্লি, আমার কোষের যে ঝিল্লি আছে, হ্যাঁ, কিছু নতুন কোষ তৈরি হবে, ধর আমার কোষের কিছু নতুন কোষ তৈরি হবে। তো কোষ তৈরি হইতে কী লাগে বলো তো? ঝিল্লি লাগে। তো ঝিল্লি তৈরি হবে কী দিয়ে? লিপিড দিয়ে। ঝিল্লি তৈরি হবে কী দিয়ে? বাইলেয়ার লিপিড দিয়ে। তাহলে তুমি এই যে লিপিডগুলো আসবে কোত্থেকে? তুমি খাবার খাইলেই তো লিপিডগুলো আসবে। এই যে লিপিডগুলো আসবে কোত্থেকে? লিপিড জাতীয় খাবার খাবা, প্রাণীজ চর্বি খাবা, তারপর তেল জাতীয় খাবার খাচ্ছ, মাছের তেল খাচ্ছ, তেল জাতীয় খাবার, তারপর চর্বি জাতীয় খাবার, এগুলো থেকেই তো লিপিডগুলো আসবে। এগুলো খাইলে কি ওখান থেকে আমরা যে লিপিডগুলো পাবো, ওগুলো দিয়ে আমরা নতুন নতুন সেল যে তৈরি হবে, ওই সেলগুলো আমরা সেলের ঝিল্লিগুলো তৈরি করতে পারবো। তাহলে একটা নতুন নতুন সেল তৈরি হওয়া তো দরকার আছে, আমাদের প্রতিনিয়ত তো নতুন নতুন সেল তৈরি হয়। তো সেল তৈরি হওয়ার জন্য বা বিভিন্ন অঙ্গাণু তৈরি হওয়ার জন্য কি লাগে? ঝিল্লি লাগে, তারপর প্রোটিন লাগে, ঝিল্লির ভিতরে থাকে প্রোটিন লাগে, এগুলো সবগুলো লাগে না? তো এই উপাদানগুলো আসবে কোত্থেকে? খাবার খাইলেই তো আসবে। এই জন্য আমাদের যে প্রয়োজনীয় এই যে উপাদানগুলো পাচ্ছি, এগুলো আমাদের যে কোষের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করার জন্য ইউজ হয়, ব্যবহৃত হয়। তো এখানে লিখতে পারো সরল উপাদানগুলো দিয়ে, লিখতে পারো যে সরল উপাদানগুলো দিয়ে কোষ তথা কোষের বিভিন্ন উপাদান তৈরি করার কাজে ব্যবহৃত হয়। কোষের বিভিন্ন উপাদান অঙ্গাণু আছে, ওই সকল জিনিসগুলো তৈরি করতে আমাদের এই উপাদানগুলো লাগবে। লিপিড, কার্বোহাইড্রেট, তারপর একটা কি প্রোটিন, এগুলো লাগবে। সো এই জন্য তোমার এই দুইটাই হচ্ছে কারণ। এবার বোঝা গেছে আশা করি তোমাদের পরিপাক হওয়াটা কেন জরুরি। এটাই হচ্ছে, এই জন্যই পরিপাক হওয়াটা জরুরি। একটা হচ্ছে শক্তি, আর একটা হচ্ছে আমার নতুন নতুন যে কোষ তৈরি হবে বা কোষের যে উপাদানগুলো লাগবে, ওগুলো তৈরি করার জন্য আমার খাবার খাওয়াটা জরুরি। তাহলে আশা করি এই দুইটা লজিক লিখে ফেলবা। এটা লজিক আর কি, এটা একটা লজিক, এটা আরেকটা লজিক, দুইটাই লাগবে। সো আমি মুছে ফেলতেছি। এরপরে আসো ফুড প্রসেসিং। জিনিসটা কীরকম? ফুড প্রসেসিং বা খাবারে যে খাই, খাবার প্রসেসিংয়ের কিছু ধাপ আছে। যেমন ধরো ফুড প্রসেসিং বলতে খাবার খাওয়া থেকে শুরু করে খাবার বের হওয়া, বর্জ্য বের হওয়া, এটাই হচ্ছে ফুড প্রসেসিং। তুমি খাবার খাইছো, মুখ দিয়ে খাইছো, পায়ু দিয়ে বের করছো, মুখ দিয়ে খাইছো, পায়ু দিয়ে বের করছো বর্জ্য হিসেবে। এই মুখ দিয়ে খাওয়া থেকে শুরু করে পায়ু দিয়ে বের করার এই পুরো প্রসেসটাকে বলা হয় ফুড প্রসেসিং। আবার বলি, আমি খাবার মুখ দিয়ে খাইছি, তারপর পায়ু দিয়ে বের করছি বর্জ্য পদার্থগুলো। এই মুখ দিয়ে খাওয়া থেকে শুরু করে পায়ু দিয়ে বর্জ্য পদার্থ বের খাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফুড প্রসেসিং। এই জন্য এই পুরো প্রসেসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন স্টেপ 1-এ বলতে পারি এরকম, স্টেপ 1-এ বলতে পারি ইনজেকশন বা ইনজেকশন মানে কি? ইনজেকশন মানে হচ্ছে ইনজেকশন দিই না, আমরা ইনজেকশন দিই না। ইনজেকশন কথাটার মানে হচ্ছে ভিতরে কোনো কিছু প্রবেশ করানো, যেমন ইনজেকশন হচ্ছে ভ্যাকসিন দেয় ইনজেকশনের মাধ্যমে। তাহলে ভ্যাকসিনের যে ইয়াটা আছে, উপাদানটা আছে, ওইটা আমরা টিকার যে উপাদানগুলো আছে, এটা আমরা ভিতরে প্রবেশ করাই, এটা বলি ইনজেকশন। সো ইনজেকশন মানে হচ্ছে সেটা হচ্ছে কোনো কিছু ভেতরে ঢুকানো। যেমন আমরা প্রথমে কি ঢুকাই? খাবার মুখে ঢুকাই, এটাই হচ্ছে ইনজেকশন। তাহলে খাবার মুখে নেওয়া, এটা মানে বোঝাচ্ছে খাবার মুখে নেওয়া। খাবার তো মুখে নিতে হবে, নাহলে কেন কি? খাবার মুখে নেওয়া, এটা হচ্ছে স্টেপ 1।
স্টেপ 2-তে তোমরা বলতে পারো এই যে খাবারগুলো আমি নিলাম, এই যে খাবারগুলো ভাইয়া আমরা নিলাম, এই খাবারগুলা মুখ থেকে শুরু করে, এ দেখো এটা মানে মুখে পরিপাক হওয়া শুরু করবে, মুখে পরিপাক হওয়া শুরু করবে, মুখ থেকে আস্তে আস্তে এই গলবিল দিয়ে অন্ননালী দিয়ে যাবে, পাকস্থলিতে যাবে, তারপর ক্ষুদ্রান্তে যাবে, বৃহদান্তে যাবে, সব শেষে তোমার পায়ু দিয়ে বের হয়ে যাবে। এই যে খাবারের একটা যে প্রবাহ, মানে খাবার মুখ থেকে শুরু করে গলা দিয়ে নেমে 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 পাকস্থলিতে যাবে, পাকস্থলিতে যাবে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত, বৃহদান্ত থেকে পায়ু দিয়ে বের হয়ে যাবে। এই যে খাবারের একটা প্রবাহ আছে না উপর থেকে নিচে, গ্র্যাভিটির কারণে খাবার উপর থেকে নিচে নামতেছে না। এই যে খাবারের একটা সঞ্চালনের দরকার, শুধু গ্র্যাভিটি না, এখানে অনেক কাজ করে। যেমন এখানে আমার যে অন্ননালী আছে, এটা তো দেখা যাবে না, অন্ননালীটা এভাবে চাপ দেয়, ধরো এটা অন্ননালী না, এই অন্ননালী কী করে এভাবে চাপ দেয়, এভাবে চাপ দিলে কি হয়, খাবারগুলো নিচে দিয়ে নামে, এভাবে আরেকবার চাপ দিলে খাবারগুলো নিচে দিয়ে নামে। তো এইভাবে চাপের ব্যাপার স্যাপারটা এগুলো পড়ে। সো এই যে খাবারগুলা যে মুখ থেকে শুরু করে বেয়ে 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 যাবে, মানে সঞ্চালন, খাবারের একটা সঞ্চালন দরকার। সো আমরা এটা বলতে পারি পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীতে খাদ্য সঞ্চালন, পৌষ্টিক নালীতে খাদ্য সঞ্চালন মানে পরিবহন। স্টেপ 3-তে আসবে খাদ্য পরিবহনের সময় খাবারগুলোকে ভাঙতে হবে, মানে ডাইজেশন। এবার আসবে ডাইজেশন। খাদ্য পরিবহনের সময় খাবারগুলোকে কী করতে হবে, ভাঙতে হবে, নাহলে আমার কোষ তো নিতে পারবে না। উদ্দেশ্য হচ্ছে কোষ খাবারগুলোকে নিবে, তো কোষ খাবারগুলোকে নিতে হলে খাবারগুলোকে ভাঙতে হবে, ছোটো ছোটো টুকরোতে পরিণত করতে হবে। তো স্টেপ 3-তে দেখবে আমাদের পরিপাক। সো ডাইজেশন দুই ধরনের, ফেজ 1 একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন ফেজ 1, আর একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1 আগে হবে, তারপর ফেজ 2 হবে, সেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন মানে একদম সোজা, তুমি যখন খাবারকে মুখে নিবা, খাবারগুলোকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, ছোট ছোট পেস্ট করতে হবে, ছোট ছোট কামড় দিয়ে ছোট ছোট টুকরে পরিণত হবে। যেমন তুমি মুখে দাঁত ইউজ করো, এই যে দাঁত ইউজ করতেছো, এটা একটা মেকানিক্যাল প্রসেস। মুখে যে দাঁত ইউজ করতেছো, এই দাঁত ইউজ করাটা একটা মেকানিক্যাল প্রসেস। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো পরে, আরও পরে। সো মেকানিক্যাল প্রসেস মানে হচ্ছে তুমি খাবারগুলোকে আগে নিজ ইচ্ছাই, এটা নিজে নিজে হবে না, তুমি ইচ্ছা করে করবা, হবে নিজে নিজে। খাবারটারে মুখে দিয়েছো, এভাবে অফ করে বসে থাকলে কি শেষ, খাবার ডাইজেস্ট হয়ে গেছে? এরকম কি তোমার কি মনে হয়? মুখে খাবার নিলাম, অফ করে বসে আছি, কিচ্ছুই করতেছি না, আমি ভাবতেছি আরে আমার বডি নিজে নিজে করবে, যা করার আমার বডি নিজে নিজে করবে। আরে কি নিজে নিজে করবে? তোমার দাঁত দিয়ে নিজের ইচ্ছাই চিবাইতে হবে। সো এটাকেই বলে মেকানিক্যাল। তুমি দাঁত দিয়ে চিবে 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 ছোটো ছোটো করতেছো, এটা নিজে নিজে কখনো হবে না। কিন্তু যেটা নিজে নিজে হবে সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। সেটা হচ্ছে তোমার বডি যখন একবার তুমি খাবারগুলোকে ছোটো 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 চিহ্ন চিহ্ন করবা, তখন এটা গলা দিয়ে নামবে, এভাবে নামতে 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 এখানেও পরিপাক হবে, এখানেও কেমিক্যাল রিঅ্যাকশন হবে, খাবার ভাঙতে শুরু করবে। এখানে ধরো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাঙতে শুরু করবে, তারপর পাকস্থলিতে প্রোটিন জাতীয় খাবার ভাঙতে শুরু করবে, লিপিড জাতীয় খাবার ভাঙতে শুরু করবে, ক্ষুদ্রান্তে গিয়ে সব ধরনের খাবার ভাঙা শুরু করবে। তো এভাবে কেমিক্যাল মানে হচ্ছে এটা নিজে নিজে হয়, এটা তোমার করতে হয় না। কেমিক্যাল ডাইজেশন তোমার করতে হয় না, কিন্তু ভাই মেকানিক্যাল তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে খাবার খাইয়ে অফ করে বসে থাকলে হবে না, তোমার এইভাবে চাবাইতে হবে। বুঝে গেছে? এটাই হচ্ছে। তো স্টেপ 4 কেমিক্যাল মানে তো বুঝছো, মানে ওই এনজাইম কাজ করে, যে বিভিন্ন এনজাইম খাবারগুলোকে ভেঙে ফেলে, লিপিডকে ভেঙে ফেলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তারপর প্রোটিনকে ভেঙে ফেলে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেটকে ভেঙে ফেলে গ্লুকোজ, এগুলা। স্টেপ 4 যেটা, সেটা হচ্ছে এই যে তুমি খাবারগুলোকে ছোট ছোট করে ফেললা, এইবার এই খাবারগুলো কী হইতে হবে, আমাদের কোষে গৃহীত হইতে হবে। আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তই মূলত খাবারগুলোকে শোষণ করে, ক্ষুদ্রান্ত শোষণ করে রক্তে পাঠায়, রক্ত থেকে দেহের বিভিন্ন সেলে চলে যায়, রক্ত থেকে দেহের বিভিন্ন সেলে চলে যায়। তার মানে খাবার শোষণ। স্টেপ 4 হচ্ছে অ্যাবজর্পশন। স্টেপ 4 এই দেখো অ্যাবজর্পশন এটা। তাহলে ডাইজেশনের পর কি আসবে? অ্যাবজর্পশন, মানে হচ্ছে খাবার শোষণ। খাবার কি শোষণ, এই যে যা টুকরা টুকরা করছে এগুলো শোষণ করবে। আর স্টেপ 5 আমরা কি সব অংশ শোষণ করি না, যেগুলো দরকার আমাদের জন্য, যেগুলো দরকার সেগুলো শোষণ করি, বাকিগুলো আমরা পায়ু দিয়ে বের করে দিই মল হিসেবে, বর্জ্য পদার্থ হিসেবে। তার মানে বাকি আছে কি, খাবার যা দরকার তা আমি শোষণ করে ফেলছি, বাকি যেগুলো আছে যেগুলো আমার জন্য দরকার নাই বর্জ্য পদার্থ, সেগুলো আমরা পায়ু দিয়ে বের করে দিব। সো স্টেপ 5 হচ্ছে এক্সক্রেশন।
এক্সক্রেশন মানে হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন, বর্জ্য পদার্থ নিষ্কাশন, নিষ্কাশন মানে বের করে দেওয়া। এভাবেই আমাদের ফুড প্রসেসিংটা হয়ে থাকে। খাবার মুখ দিয়ে নেওয়া থেকে শুরু করে বর্জ্য পদার্থ বের হওয়া, খাবার খাইছো পিছন দিয়ে আবার ছেড়ে দিছো বর্জ্য পদার্থ, এই পুরো অংশটা হচ্ছে ফুড প্রসেসিং। সোজা একদম সোজা, এগুলো জাস্ট ফিল করাচ্ছি। তো একটা সৌন্দর্য আছে, তোমরা নোট করবা, নোট করলে তোমরা ধাপে 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 করে পড়তে পারবা, বুঝে বুঝে পড়তে পারবা। আমি এভাবে সাজাই কেন লিখে দিই, প্রতিটা লেকচারে দেখবা আমার লেকচার মানেই নোট, আমি আলাদা করে নোট দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না, বিকজ আমি তোমাকে এত সুন্দর করে সাজাই দিচ্ছি, তুমি নোট করো না, এটাই তো লেকচার নোট, এটাই তো লেকচার নোট। এভাবে এত সুন্দর করে সাজাই দিচ্ছি, সো তোমাদের কাজ হচ্ছে এভাবে নোট করা। এবার আসো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেইটাতে চলে আসো। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, খুব 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 একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকের পর যে ওয়ার্ডটা চলে আসে মুখে সেটা হচ্ছে পরিপাকতন্ত্র, খুব 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 ইম্পর্ট্যান্ট। বা ডাইজেস্টিভ সিস্টেম। তন্ত্র কথাটা তখনই আসে যখন অনেকগুলো অঙ্গ মিলে কাজ করে, অনেকগুলো অঙ্গ মিলে যখন কাজ করে তখন তন্ত্র কথাটা আসে। এই তন্ত্র মানে হচ্ছে তান্ত্রিকের তন্ত্র না, যে যে তন্ত্র তন্ত্র পড়াই তোমাকে অবশ করে ফেলবে এরকম কিছু না, কালা জাদু বা তন্ত্র পড়াই তোমাকে অবশ করে ফেলবে এরকম কিছু না। এই তন্ত্র মানে হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলেই তন্ত্র হয়, অনেকগুলো অঙ্গ মিলে যখন কাজ করে, একটা নির্দিষ্ট কাজ করে তখন তন্ত্র বলবে। তার মানে অনেকগুলো অঙ্গ মিলে যখন পরিপাকের কাজ করে তখন এটাকে বলা হয় পরিপাকতন্ত্র। তাহলে পরিপাকতন্ত্র মানে কি? অনেকগুলো অঙ্গ মিলে যখন পরিপাকের কাজ করে, একটা নির্দিষ্ট কাজ করবে, সবাই সবাই পরিপাকের কাজ করবে, তখন ওইটাকে বলবো পরিপাকতন্ত্র। তাহলে পরিপাকতন্ত্রতে আমরা কি দেখব? অনেকগুলো অঙ্গ দেখব। কি দেখব? অনেকগুলো অঙ্গ দেখব। ভালো করে খেয়াল করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেল অনেক কোয়েশ্চেন আসছে। এখন যেটা দেখাবো, এখন যেটা লিখে দিব চার্ট আকারে লিখবা, তোমরা ল্যান্ডস্কেপ মোডে লিখবা, মানে এভাবে খাতাটাকে এভাবে শোয়াই দিবা, মানে এটাকে কি মুড বলে? ল্যান্ডস্কেপ মুড, বাংলা ভাষা আসতেছে না, আনুভূমিক বলে এটাকে, আনুভূমিকভাবে শোয়াই দিবা খাতাটাকে, ওভাবেই লিখবা। এখন যেটা লিখবো এটা এখান থেকে অনেক কোয়েশ্চেন মেডিকেল আসছে, আমি দেখাবো মেডিকেল কোয়েশ্চেনগুলো আমি দেখাবো। তো দেখো, পরিপাকতন্ত্রতে অনেকগুলো অঙ্গ থাকবে। নর্মালি এই পরিপাকতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমি একটু উপর থেকে লিখতেছি, হ্যাঁ, আর একটু উপর থেকে লেখা যায়, যত উপর থেকে লিখবো ততই ভালো। একটা হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, যেটাই বলে একই কথা। ভাইয়া পৌষ্টিক নালী বলতেছি, আবার মাইন্ড করিও না, অনেকে বলবে ভাইয়া পরিপাক নালী বলেন নেই কেন? একই কথা, পরিপাক নালী বা পৌষ্টিক নালী একই কথা। ইংরেজিটাও লিখে রাখো, এটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল, এটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল, এটা মানে হচ্ছে খাবার মুখ থেকে শুরু করে একেবারে পায়ু পর্যন্ত যে বিস্তৃত থাকে, এই পুরো পরিবহনের যে পথটা, খাবার পরিবহনের যে পথটা বা খাবার যে পরিবহনের যে প্যাসেজটা, এই প্যাসেজটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানাল, বা খাবার যেটার মধ্য দিয়ে পরিবাহিত হয়, এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। ঠিক আছে? আর এখানে আরেকটা পার্ট হচ্ছে পরিপাকতন্ত্র, আরেকটা পার্ট হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট এই চারটা। গ্রন্থি আমরা তাদেরকে বলি যারা হরমোন, এনজাইম এগুলা নিঃসরণ করে, কিছু কেমিক্যাল নিঃসরণ করে। যেমন কি হরমোন হতে পারে, সেটা হতে পারে এনজাইম। এনজাইম তো আমাদের দরকার, হরমোনও দরকার। তাহলে এনজাইম হরমোন যেহেতু দরকার খাবার পরিপাকের জন্য, তাহলে গ্রন্থি দরকার। যেহেতু এই গ্রন্থিগুলা পরিপাকের সাথে কানেক্টেড, তাই এগুলোকে বলতেছে পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি। তাহলে সব গ্রন্থিকে তুমি পরিপাক গ্রন্থি বলতে পারবে না। যে সকল গ্রন্থি এনজাইম বা হরমোন ক্ষরণ করে পরিপাকে ভূমিকা রাখে তাদেরকে বলবা পরিপাক গ্রন্থি। তাহলে সবাইকে বলতে পারবে না। যে সকল গ্রন্থি পরিপাকে ভূমিকা রাখবে, মানে এনজাইম হরমোন রিলিজ করবে, এগুলা পরিপাকে কাজ করবে, তাদেরকে বলবো আমরা পৌষ্টিক গ্রন্থি। সবাইকে বলতে পারবো না কিন্তু, সেই জন্য পৌষ্টিক গ্রন্থির চার্ট লিখে দেবো। আপাতত এটা জানার দরকার নাই। এই পৌষ্টিক নালী বা এলিমেন্টারি
ক্যানালের বিভিন্ন অংশ সম্বন্ধে আমাদের জানতে হবে। এই পোস্টিকটন এলিমেন্টারি ক্যানাল প্রথম যে অংশ, এই প্রথম অংশটাকে আমরা বলি মুখছিদ্র। এভাবে আ করলে এই যে ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রটা হচ্ছে মুখছিদ্র। আ করলে যে ছিদ্রটা দেখা যাচ্ছে মুখ, আ না করলে খাবার ভিতরে ঢুকে যাওয়া পারবে না, আ করতে হবে। সো আ করলে যে ছিদ্র দেখা যায় এটা হচ্ছে মুখছিদ্র, এখান থেকে শুরু হবে। সো মুখছিদ্র ইংরেজি নাম জানতে হবে। আমি বারবার বলি ইংরেজি জানতে হয়, ইংরেজি না জানলে ভার্সিটি থেকে শুরু করে মেডিকেলে সমস্যায় পড়বা। ভার্সিটি থেকে শুরু করে মেডিকেলে সমস্যায় পড়বা, কারণ ইংরেজি টার্মগুলো যখন ওরা দিয়ে দিবে প্রশ্নে, তখন তুমি বলবা ভাই এটা তো কখনো পড়িও নেই। পড়ন আসলে বইয়ে তো ছিল বা তুমি পড়ছো, বাট ওভাবে খেয়াল করো নি, কারণ তুমি শুধু বাংলাটা পড়ে গেছো, ইংরেজিটা পড়ো নাই। এই জন্য ইংরেজিটাও পড়া উচিত। অরিফিস শব্দটা অর্থ আমি আরেকটা মিনিং বলি যাতে বুঝো। অরিফিস কথাটার অর্থ হচ্ছে, এটাকে ওপেনিং বলে, ওপেনিং বা এটাকে আরেকভাবে বলতে পারো বা ছিদ্রপথ, এটাকে বলতে পারো ছিদ্রপথ। তাহলে অরিফিস কথাটার অর্থ হচ্ছে ওপেনিং মানে হচ্ছে ওপেন, যে জায়গাটা ওপেন। আ করলে এই জায়গাটা ওপেন থাকে, খোলা থাকে, খোলা মানে ছিদ্র, একই কথা। সো খোলা জায়গাটাকে আমরা বলি ছিদ্রপথ। সো মুখছিদ্রকে বলা হয় মাউথ অরিফিস। অরিফিস মানে হচ্ছে ওপেনিং মানে খোলা জায়গা, খোলা জায়গা মানে ছিদ্রপথ। সো এই জন্য এটার নাম হচ্ছে মাউথ অরিফিস। প্রথম অংশ এটা, এখান থেকে শুরু হবে। আমি ফিগার রাখবো, পরে ফিগার রেখে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করবো, আগে এগুলো লিখে রাখো। 2 নাম্বার, মুখছিদ্রর পর যে অংশটা থাকে, দেখো আ করার পর ছিদ্রটা আ করলে মুখের ভিতরে একটা গহ্বর দেখতে পারবা। আ করলে মুখের ভিতরে একটা কি দেখতে পারবা? গহ্বর দেখতে পারবা। গহ্বর মানে গর্ত দেখতে পারবা, ক্যাভিটি। সেটাকে বলা হয় মুখ গহ্বর বা ইংরেজিতে বলে মাউথ ক্যাভিটি। ক্যাভিটি মানে গহ্বর, বা আরেকটা নাম জেনে রাখো, সেটাকে বলা হয় বুক্কাল ক্যাভিটি। এটাও জানা দরকার আছে, বুক্কাল ক্যাভিটি, এটাও জেনে রাখো। মাউথ ক্যাভিটি বা বুক্কাল ক্যাভিটি, এই যে এইটা আ করলে এত বড়, হা করলে মুখের ভিতরে যে ছিদ্র দেখা যায় এত বড়, এই ছিদ্রটা হচ্ছে মুখছিদ্র। আরেকটা নাম বুক্কাল ক্যাভিটি বলা যায় কেন? কারণ বুক্কাল কথাটার অর্থ তোমার জানা দরকার আছে। বুক্কাল কথাটার অর্থ হচ্ছে চিক ধরে টানি না আমরা, এভাবে ওই ছোটো বাচ্চাদেরকে আমরা কুশি করি না, কুশি, তো এইভাবে চিক ধরে টানাটাকে বলা এই চিক। গাল টানি, চিকের বাংলা কি? গাল ধরে থাপ্পড় মারে, অনেকে থাপ্পড় মারে, অনেকে গাল ধরে এভাবে টেনে আদর করে। সো গাল এমন একটা জিনিস যেখানে আদরও করা যায়, মারাও যায়। যেখানে আদরও করা যায়, মারাও যায়। ছোটো বাচ্চাদেরকে এভাবে আদর করে, হ্যাঁ। আর বেশি একটু রাগটাক হয়ে গেলে, কী করে? থাপ্পড় মেরে দেয়, এই গাল। সো এই গাল, এটা হচ্ছে বুকা গাল, এটাকে বলে গাল বা চিক। আচ্ছা চিক না লিখি, গাল লিখি, গাল, হ্যাঁ এটা গাল। আচ্ছা, সো গাল কেন বলা হচ্ছে? কারণ এদিকে এই গাল আমার ডান গাল, আর এটা হচ্ছে বাম গাল। সো ডান গাল এবং বাম গাল এভাবে হা করলে এভাবে ক্যাভিটি দেখা যায়, এদিকে ক্যাভিটি দেখা যায়, গর্ত দেখা যায়, এটাকে বলা হয় বুক্কাল ক্যাভিটি। সো মাউথ ক্যাভিটিও বলা যায়, বুক্কাল ক্যাভিটিও বলা যায়, বাট পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। আমি ওখানে যাচ্ছি না, পার্থক্যতে যাচ্ছি না, বাট সেম বলতে পারো। 3 নম্বরে যে অংশটা থাকে সেটা হচ্ছে গলবিল ভাইয়া মুখ গহ্বরের পরই থাকে। মুখ গহ্বরের পর এমন একটা জায়গা, সেটা আমি ফিগার আঁকলেই বুঝবা। ফিগার না আঁকলে আসলে এমনি পড়ো আর ফিগার আঁকার মধ্যে অনেক পার্থক্য আছে। ফিগার আঁকলে আমরা এই অংশগুলো তোমাদেরকে দেখাই দিতে পারবো। সো ফিগার আঁকার আগে তুমি এগুলো লিখে ফেলো, তাহলে ফিগার আঁকলে বুঝে যেতে পারবা ইজিলি। আর এই চারটা করতেছিলাম, এখান থেকে মেডিকেল অনেক কোয়েশ্চেন আসবে। গলবিল শব্দটা ইংরেজি নাম অবশ্যই জানতে হবে, ফ্যারিংস। আমি ফিগার আঁকলে গলবিলটা আমি দেখাই দিব কোথায়, অনেকটাই। আমি তাও একটু বলে দিই, এই জায়গায় গল কথাটা আসে না, গল মানে গলা, এখান থেকে শুরু হবে, এখান থেকে, এই জায়গা থেকে, ঠিক আছে। 4 নম্বর যে অংশ, গলবিলের পর যে অংশটা থাকে সেটা হচ্ছে গলবিলের পর এখান থেকে এখান দিয়ে তো দেখা যায় না, এটা কিন্তু শ্বাসনালী, এটার পিছনে, হ্যাঁ, মানে এখান থেকে দেখা যাবে না। সেই এটা দেখা যাবে না, এখানে আসলে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু শ্বাসনালী। সো আসলে এটার পিছনে অংশ থাকে, সো বা পাশে বলতে পারো। সো এটা হচ্ছে অন্ননালী।
লম্বা করে যেটা থাকে, হ্যাঁ লম্বা করে যেটা থাকে অন্ননালী, যেটার ভিতর দিয়ে খাবারে যায়, এটাকে ইংরেজিতে বলে ইসোফেগাস। ইসোফেগাস, এটাকে ইংরেজিতে বলে কি? ইসোফেগাস। এটাকে ইংরেজিতে কি বলে? ইসোফেগাস। অনেকে এই ইসোফেগাস কথাটা শুনলে কেমন জানি বলে যে ভাইয়া এটাকে নাম ইসোফেগাস কেন? ইসোফেগাসটাও ইন্টারেস্টিং মনে হচ্ছে না? দেখো ইন্টারেস্টিং, কারণ শব্দ তুমি ভেঙে পড়ো। ইসোফেগাস থেকে তুমি এভাবে বলতে পারো, ইসো কথাটা আসছে, ফেগাস কথাটা আসছে, দুইটা কথা। প্রথম ইসো কথাটা আসছে ওই সিন থেকে, ওই সিন, ওই সেইন বা ওই সিন যেটাই বলো, ওই সেন বা ওই সিন, এখান থেকে আসছে। এই ওই সিন বা ও সিন কথাটার অর্থ হচ্ছে বহন করা, টু ক্যারি। টু ক্যারি মানে তো বুঝো বহন করা। তাহলে আমি বহন করা বলি, হ্যাঁ বহন করা। আর এই যে ফেগাস, এই কথাটা তোমরা সবাই শুনছো, ফ্যাগোসাইটোসিস পড়ছো না? ফ্যাগোসাইটোসিস, এই ফ্যাগো কথাটার অর্থ কি ছিল বলো তো? বক্ষণ করা টাইপসের, খাওয়া। ফ্যাগো কথাটার অর্থ হচ্ছে খাওয়া। তাহলে এই ফ্যাগো বা ফেগাস আসছে ফ্যাজিন থেকে, ফ্যাজিন থেকে। আর এই ফ্যাজিনের অর্থ হচ্ছে কি? খাওয়া, খাবার আর কি, বা খাওয়া বলে আর কি। টু ইট বা খাওয়া, এটাকে খাওয়া বলি। তার মানে আমরা যে খাবারটা খাই, এই খাবারটা অন্ননালী ক্যারি করে, এটার মধ্য দিয়ে খাবারগুলো যায়। যেহেতু যে খাবারটা আমরা খাইছি, মানে খাবার বলা যাচ্ছে, ওই খাবারটা যেহেতু বহন করতেছে, তাই এটাকে বলতেছে ইসোফেগাস। আশা করি বুঝছো এর নামটা এরকম কেন। অনেকে ইসোফেগাস শব্দটা শুনতে কেমন জানি বলে, ইংরেজি নামটা এরকম কেন, এটার মানিংটা আমি বুঝাইছি। 5 নাম্বার হচ্ছে পাকস্থলী। পাকস্থলীকে ইংরেজিতে বলে স্টোমাক। অথবা আরেকটা নাম জানতে পারো, এটাকে মেসেন্টেরনও বলা যায়। মেসেন্টেরনও চাইলে তুমি বলতে পারো, মেসেন্টেরন। এখন মেসেন্টেরন কেন বলা হয়? মেসেন্টেরন এই জন্য বলা হয়, এন্টেরন কথাটার অর্থ হচ্ছে অন্ত্র, মেসেন্টেরন আসছে মেসো থেকে, মেসো মানে হচ্ছে মধ্য। পাকস্থলী দেখবা ঠিক আমাদের এই পেটের মধ্য বরাবর থাকে, তো মধ্য বরাবর থাকে বিদায় এটাকে মেসেন্টেরন। এন্টেরন মানে অন্ত্র, ঠিক আছে? পাকস্থলীর পরে কিন্তু অন্ত্র থাকে, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, সো মেসেন্টেরনও বলে এটাকে। আচ্ছা যাই হোক, এটা না জানলেও চলবে, জাস্ট আমি লিখছি। 5 নাম্বার তো গেল। এই পাকস্থলীর 5টা অংশ আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। 5টা অংশ আমরা আলাদা করে পরে পড়াবো, বাট 5টা অংশগুলো একটু জেনে রাখো। এই পাকস্থলীর 5টা অংশ কিসের? এই পাকস্থলীর 5টা অংশ আলাদা করে আমরা পড়াবো, ঠিক আছে? আপাতত জেনে রাখো 5টা অংশ কি কি। পাকস্থলীর একদম শুরুর দিকে অংশ, যে অংশটা তোমার অন্ননালীর শেষ প্রান্ত, মানে অন্ননালী পাকস্থলীর যে অংশে প্রবেশ করে। তার সাপোজ ধরো এটা আমার অন্তনালী, তো এই যে এটা হচ্ছে আমার অন্ত্রনালী বলতেছি, এটা হচ্ছে আমার অন্ননালী, এটা হচ্ছে আমার কি অন্ননালী। তো অন্ননালীর পরেই কিন্তু পাকস্থলী শুরু হবে। তাহলে পাকস্থলী এরকম না দেখতে, অনেকটা এরকম। তো দেখো এই অন্ননালীটা এখানে গিয়ে পাকস্থলীতে এন্টার করে, এই জায়গা পর্যন্ত। এটা হচ্ছে তোমার এই পাকস্থলীর শুরুর অংশ, এই জায়গা থেকে পাকস্থলী শুরু হয়। তাহলে অন্ননালী পাকস্থলীর যে জায়গায় এসে উন্মুক্ত হয়, এই জায়গাটাকে বলা হচ্ছে কার্ডিয়া। এই জায়গাটাকে বলতেছে কি? কার্ডিয়া। যে অংশে অন্ননালীটা উন্মুক্ত হয় বা পাকস্থলীর শুরুর অংশটা বলতে পারো, যে অংশটা অন্ননালীর সাথে কানেক্টেড, ওই অংশটাকে বলে কার্ডিয়া। অনেকে আবার কার্ডিয়াক বলবে, কার্ডিয়াক বলা যাবে না। এই কার্ডিয়াক কথাটা আমরা তখন ইউজ করব যখন এটা হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড হবে। হৃৎপিণ্ডের সাথে আমরা যখন কানেক্টেড বলবো, হৃৎপিণ্ড রিলেটেড, তখন কার্ডিয়াক বলবো। যেমন আমরা হৃৎপেশিকে বলি কার্ডিয়াক পেশি, কিন্তু এটা হচ্ছে কার্ডিয়া। সো ডিফারেন্স আছে, একই জিনিস না, সো ডিফারেন্স আছে, বুঝা গেছে? এটা সেম জিনিস না।
কার্ডিয়াকের পর এই যে উত্তল অংশটা, এই যে অংশটা যেটা উপরে উঠে গেছে, স্ফীত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এটা আমি পরেও আঁকাই দিব, তাও এখন আঁকাচ্ছি আর কি মোটামুটি। তাহলে পরের অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে কার্ডিয়া, পরের অংশটা হচ্ছে ফান্ডাস, তারপর অংশটা দেখো, তারপরে অংশটাকে বলা হয় এখানে, তারপর অংশটা একটু ইন্টারেস্টিং। যেমন দেখো এই ফান্ডাসের পর এই যে একটা বাঁক দেখতে পাচ্ছ, এটাকে বাঁক বলা হয়। বাঁক মানে তো বুঝো, এটা একটা বক্ররেখা, এটা বাঁক, এবং এই বাঁকটা হচ্ছে বড় বাঁক। এই যে এই অংশটা হচ্ছে বড় বাঁক, দেখো অনেক বড়, তো এটাকে বলা হয় বড় বাঁক। আর এই অংশটা দেখো, এই অংশটা একটু ছোট, কম বাঁকছে, এই অংশটা কম বাঁকছে, এই অংশটা বেশি বাঁকছে, তো এই অংশটাকে বলা হয় ছোট বাঁক। তাহলে এখানে লিখবা বড় বাঁক, তারপর লিখবা ছোট বাঁক। এই বড় বাঁক এবং ছোট বাঁককে একসাথে বলা হয় বডি। বডি কি বলা হয়? বডি মানে একটা পাকস্থলীর বডি, পাকস্থলীর বডি। এই বড় বাঁক ছোট বাঁককে বলা হয় বড় বাঁক, এবং ছোট বাঁককে কি বলা হয়? পাকস্থলীর বডি, মেইন পার্ট বা বডি। তারপর যে লাস্ট পার্ট যেটা একবারে শেষের দিকে থাকে, এটাকে বলা হয় পাইলোরাস। এটাকে বলা হয় কি? পাইলোরাস। তার মানে শেষের অংশ এদিকে, এই এদিকে এরকম একটা পাইলোরাস অংশ থাকে, এই যে শেষের অংশ পাইলোরাস। এটা কি শেষের অংশ কেমনে বুঝলাম? কারণ এরপরই আমার শুরু হবে ক্ষুদ্রান্ত মানে ডিউডেনাম, এরপরে এভাবে ইউ আকৃতির ডিউডেনাম শুরু হবে। তাহলে এতটুক পর্যন্ত হচ্ছে পাইলোরাস, এতটুক পর্যন্ত হচ্ছে পাইলোরাস, এরপরেই শুরু হবে ডিউডেনাম, মানে ক্ষুদ্রান্ত শুরু হয় ডিউডেনাম দিয়ে। তাহলে এই অংশটা হচ্ছে ডিউডেনাম, আমরা ফিগার রাখলেই বুঝবো। তাহলে দেখছো পাকস্থলী কয়টা অংশ? 5টা অংশ। কার্ডিয়া, ফান্ডাস, বড় বাঁক, ছোট বাঁক, পাইলোরাস, 5টা অংশ। এগুলো আমি জাস্ট একটু ফিগার দিয়ে বুঝেছি, পরেও বুঝাবো। আচ্ছা, পাকস্থলীর পর তোমার যেটা থাকবে সেটা হচ্ছে 6 নাম্বার ক্ষুদ্রান্ত। ইংরেজিটা বলছি না, ইংরেজিটা তোমরা সবাই জানো, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। আবার এই ক্ষুদ্রান্ত 3টা পার্ট থাকে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, মারাত্মক ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্তর 3টা পার্ট থাকে। একটা পার্ট যেটা সেটা হচ্ছে ডিওডেনাম, শুরুর একেবারে, এটা মুখস্থ সিরিয়াল মেনটেন রাখতে হবে, কারণ শুরু হবে ডিওডেনাম দিয়ে, এলোমেলোভাবে মুখস্থ রাখলে হবে না। তারপর ডিওডেনামের পর যেটা আসবে সেটা হচ্ছে তোমার ডিওডেনামের পর যেটা সেটা হচ্ছে জেজুনাম। এগুলো আমি ভালোভাবে বোঝাবো একটু পরেই, ফিগার যখন আঁকবো। জেজুনামের পর সবার লাস্টের অংশটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম। সো সিরিয়াল মেনটেন করতে হবে, আগে এটা, তারপরে এটা, তারপরে এটা। এটা মনে রাখতে পারবে এরকম, ডিজে, ডিজে দিয়ে মনে রাখবা, ডিজে, ডিজে, ডি দিয়ে ডিওডেনাম, জেজুনাম। ডিজে তো চিনো, আমরা ডিজে আছে না, ডিজে এরকম এরকম করে ইয়ো ইয়ো করে গান বাজাই, এরকম ডিজে। এই ডিজে, ডিজে ইলি, ওই ডিজের নাম কি? ডিজের নাম হচ্ছে ইলি। ওই ডিজের নাম কি? ওই ডিজের নাম হচ্ছে ইলি। তাহলে ডিজে ইলি দিয়ে তুমি সিরিয়ালটা মেনটেন করতে পারবা। প্রথমে আসবে ডি দিয়ে মানে ডিডেনাম, জে দিয়ে জেজুনাম, ইলি দিয়ে ইলিয়াম। তাহলে ডিজেটার নাম কি? ইলি। সো ডিজে ইলি দিয়ে তুমি এই 3টা সিরিয়াল, খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য। তো ক্ষুদ্রান্তের 3টা পার্ট আমরা দেখে ফেললাম। আমার তো এই 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 চিত্রটার দরকার নেই, এটা মুছে ফেলি। ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা, এখানে কিছু জিনিস বলি, এখানে আমি কিছু জিনিস সেন্টিমিটারগুলো একটু মনে রাখবা। আমাদের যে গলবিল আছে, একটু লিখো তোমাদের। আমি এটা আজমল স্যার থেকে লিখছি, তো তোমরা লেটেস্ট বই যদি ফলো করো হয়তো একটু গরমিল থাকতে পারে, থাকলে তো ভালো, না থাকলে তো ভালো, থাকলেও একটু কারেক্ট করে নিবা। যেমন আমি যে বইটা দেখছি, মানে গাজী আসমনের লেটেস্ট বই না মেবি এটা, তাও আমি দেখতেছি 19 সালের সংস্করণ, 19 সালের, 20 সালেরটা যদি দেখো, দেখে একটু কারেক্ট করে দিও আমাকে, যদি তোমরা নিজ থেকে কারেক্ট করে নিও, যদি লেটেস্ট বই দেখো আর কি। যেমন এই গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার। এই গলবিল যেটা,
গলবিল বা ফরিংস, এটার দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে। অন্ননালী বা ইসোফেগাসের দৈর্ঘ্য, অন্ননালী বা এগুলো মুছে দিই, এগুলো আর দরকার নেই, এই লজিকগুলো তোমরা তো লিখে ফেলছো। এই ইসোফেগাসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ঠিক আছে। তারপর পাকস্থলী, হ্যাঁ এই পাকস্থলী, হ্যাঁ এই যে পাকস্থলীতে লিখবা, এই যে পাকস্থলীর দৈর্ঘ্য মানে লেংথ হচ্ছে 30.5 সেন্টিমিটার। আর প্রস্থ মানে ব্রেথ হচ্ছে 15.2 সেন্টিমিটার। আমাকে কারেক্ট করে দিবা বা তোমরা কারেক্ট করে নিবা যদি ল্যাটেস্ট বইতে, কারণ সবসময় আমাদেরকে ল্যাটেস্ট বই ফলো করতে হবে। ল্যাটেস্ট বইতে এগুলো একটু অনেক সময় দেখা যায় চেঞ্জ করে দেয়, মানে বইয়ে নতুনত্ব আনার জন্য ওরা আফসারাপ এগুলো চেঞ্জ করে দেয়। ওদের খাই দেয় কাম না থাকলে ওরা কী করে, এগুলো আফসারাপ চেঞ্জ করে দেয় অনেক সময়, মানে দেখায় যে কিছু নতুন তো আসছে এই জন্য নতুন বই কিনো, বিজনেস, অ্যাকচুয়ালি ইটস বিজনেস। সো ব্রেথ 15.2 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রান্ত লিখো। ক্ষুদ্রান্ত হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্তটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 6 থেকে 7 সেন্টিমিটার। 6 থেকে 7 সেন্টিমিটার। ওকে, ক্ষুদ্রান্তটা ইম্পর্টেন্ট বেশি, 6 থেকে। আচ্ছা, সেন্টিমিটার হবে না মিটার হবে, আমি তো এখন নিজে কনফিউজ হয়ে গেছি। তোমরা এটা একটু কারেক্ট করে নিতে পারো, সেন্টিমিটার বা মিটার যে কোনো একটা হবে, আমি কনফিউশনে আছি। ঠিক আছে, এটা একটু দেখে নিবা, সেন্টিমিটার বা মিটার। আর আমার থেকে তো মনে হচ্ছে মিটার, আমি লিখতে ভুল করছি মনে হয়, একটু দেখে নিও। মেবি মিটারই হবে। সো দেখে নিও, বইয়ে যেটা থাকবে সেটাই আনসার। আচ্ছা, ক্ষুদ্রান্তের পরে যেটা আসবে, আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা তো লিখছ। ক্ষুদ্রান্তের পরে যেটা আসবে সেটা হচ্ছে বৃহদান্ত। 7 নম্বরে লিখো বৃহদান্ত হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার। সো আই থিঙ্ক ক্ষুদ্রান্তরটা মিটারই হবে, আই থিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এই বৃহদান্ত খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ এটারও 3টা পার্ট মাথায় রাখতে হবে। প্রথম পার্ট যেটা, সেটাকে বলা হয় সিকাম। দ্বিতীয় পার্ট যেটা মেনটেন করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে সিকাম থাকবে, তারপর এটা হচ্ছে কোলন, সিরিয়াল মেনটেন করতে হবে। কোলনের পরে আসবে হচ্ছে তোমার, কোলনের পর হচ্ছে মলাশয়। তাহলে 3টা পার্ট সিরিয়াল। কীভাবে সিরিয়াল মেনটেন করবো ভাইয়া? সিকামটা মনে রাখলে তুমি বাকি 2টা পারবা। কীভাবে? সিকামটা মনে রাখলে তুমি বাকি 2টা কেমনে পারবা ভাইয়া? সিকামটা মনে রাখলেই আমরা বাকি 2টা পারবো। কীভাবে? সিকাম, দেখো প্রথমে তো সিকাম মনে রাখলেই শুরু হবে সিকাম দিয়ে, তারপর ক দিয়ে দন্তস্ব দিয়ে সিকাম। খেয়াল করো, সিকামটা মনে রাখলেই বাকি 3টা মনে রাখতে হবে। দন্তস্ব দিয়ে সিকাম, ক দিয়ে তারপর হচ্ছে কোলন, এগুলো সিরিয়াল রাখতে হবে। হ্যাঁ, সিকামের পর আসবে কোলন, ম দিয়ে হচ্ছে মলাশয়। দেখছো, সিকামের নামের ভিতরে কিন্তু 3টা নাম সিরিয়ালে মনে রাখার টেকনিক আছে। সিকামের ভিতরে ইটসেলফ এগুলো মনে রাখা যায়। দন্তস্ব দিয়ে সিকাম, ক দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। এই সিকাম নামটা দিয়ে তুমি বাকিগুলো সিরিয়ালটা মেনটেন করতে পারবা। মজা না? সিকাম দিয়ে তুমি মনে রেখে ফেললা 3টা। সিরিয়াল মেনটেন করাটা খুবই জরুরি। হ্যাঁ, এবং এটা মাথায় রাখবা যে এই সিকাম যেটা দেখছ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই সিকাম যেটা দেখছ, এই সিকামের সাথে আমরা যে অ্যাপেন্ডিক্স বলি না, এই সিকামের সাথেই কিন্তু অ্যাপেন্ডিক্স যুক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমরা আরেকটু বিস্তারিত পরে বলবো, এগুলো আমরা বিস্তারিত বলবো, বাট এটা মাথায় রাখবা, সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। অ্যাপেন্ডিক্সটা দেখতে অনেকটা ক্যাচোর মতো। তোমরা ক্যাচো দেখছো? কখনো ক্যাচো দেখছো? ক্যাচো তো না দেখার কথা না। ক্যাচো বা ওম দেখছো? ওম মানে ক্যাচো দেখছো তো? ক্যাচোর মতো দেখতে সিকাম।
সরি অ্যাপেন্ডিক্স, যেটা সিকামের সাথে যুক্ত থাকে। সো পরীক্ষায় আসে অ্যাপেন্ডিক্স নিচের কোনটির সাথে যুক্ত, সো আনসার হবে কিন্তু সিকাম। তাহলে 7 নাম্বার তোমরা বুঝে গেলা। আর একটা মনে রাখবা, এই কোলনটা কয়টা অংশে বিভক্ত? কোলনটা আবারও কয়টা অংশে বিভক্ত আছে? 4টা অংশ। কোলনটা 4টা অংশে বিভক্ত। কোনটা? শুধুমাত্র কোলন, কারণ কোলন শব্দটার অর্থই হচ্ছে অংশ। কোলন শব্দটা স্থল অর্থ হচ্ছে অংশ। কিসের অংশ? যেমন ধরো একটা রাস্তা, রাস্তার অংশ। ধরো এটা একটা পথ। এই পথ যদি না শেষ হয় বলে না, এটা হচ্ছে একটা পথ, সেই পথের কথা বলছি, যে পথটা শেষ হয় না। সাপোজ এটা একটা পথ, এই পথটাকে আমি ধরো কয়েকটা পার্ট বানাবো। মোড় বলা না, মোড় বললে ভালো হবে না, মোড় বলা যাবে না, হয়তো কোনো একটা এলাকা বানিয়ে দিলাম। ধরে নাও যে এটা এই এতটুকু একটা এলাকা আছে, এতটুকু রাস্তার একটা এলাকা, এতটুকু একটা রাস্তার এলাকা, এতটুকু আরেকটা রাস্তার এলাকা। এগুলো হচ্ছে অংশ না, এগুলোকে বলা হয় অংশ, রাস্তার অংশ। তো কোলন শব্দটার অর্থ হচ্ছে রাস্তার অংশ। কেন? কারণ পুরো কোলনটাকে আমরা 4টা অংশে ভাগ করতে পারি। পুরো কোলনটাকে আমরা 4টা অংশে ভাগ করতে পারি। কি কি অংশ দেখি, আমরা এটা বুঝাবো কি কি অংশ। উপরের দিকে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী, বা ইংরেজি মনে রাখতে হবে অ্যাসেন্ডিং। ঊর্ধ্বমুখী বা অ্যাসেন্ডিং কোলন, আমরা ফিগার রাখলে সব বুঝে যাব। নিম্নমুখী, সরি এটার পর নিম্নমুখী হবে না, কারণ সিরিয়াল মেনটেন করতে হবে। এই যে আমি ধরা গেছি দেখছ, নিম্নমুখী বলে দিছি, কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে। এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করাটা জরুরি, বিকজ সিকামের পর খাবার যেখানে যাবে সে অনুযায়ী সিরিয়াল করা হচ্ছে। এখানে আসলে খাবার যাওয়া অনুযায়ী সিরিয়ালটা করা হচ্ছে। সিকামের পর খাবার যাবে হচ্ছে তোমার ঊর্ধ্বমুখীতে, ঊর্ধ্বমুখীর পর যাবে ট্রান্সভার্স বা অনুপ্রস্থ, অনুপ্রস্থ বরাবর যাবে, এটাকে ইংরেজিতে বলে ট্রান্সভার্স। এটা মানে বুঝো, অনুপ্রস্থ মানে বুঝো, প্রস্থ মানে তো বুঝো। প্রস্থ মানে হচ্ছে এই যে আনুভূমিক, এটাকেই বলা হয় প্রস্থ। এভাবে যে কোলনটা থাকে এটাকে বলে অনুপ্রস্থ। তাহলে আমি ঊর্ধ্বমুখীর পর অনুপ্রস্থ দিব, বিকজ খাবার ঊর্ধ্বমুখীর পর কোথায় যাবে? অনুপ্রস্থতে যাবে। তাই হ্যাঁ, সো এটা খাবার যাওয়া হিসেবে করা হচ্ছে। এমন না যে তুমি এলোমেলোভাবে বলে ফেলছো, সিরিয়ালটা এলোমেলোভাবে করা যাবে না। এটা খাবার যাওয়ার উপর, খাবারের গতিপথের উপর ডিপেন্ড করতেছে। খাবার এটার পর এই জায়গায় যাবে, তারপর নিম্নমুখী, এবার আসবে নিম্নমুখী। সো আমি ধরা গাইছি কেন দেখছো? আমি ধরা গাইছি আর আমি নিজে বুঝেও গেছি, আমার বেসিকটা ক্লিয়ার। আমার বেসিক আমাকে বলতেছে যে খাবার তো অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখীর পথ তো কখনো নিম্নমুখীতে যেতে পারবে না, কারণ খাবার এভাবে উঠার পর এভাবে যাইতে হবে। দেখো এভাবে উঠার পর এভাবে যেতে হবে, এভাবে গেলে তো সেটা নিম্নমুখী না, সেটা হচ্ছে অনুপ্রস্থ। আর এভাবে যখন নামবে তখন এটাই হবে অনুপ্রস্থ, নিম্নমুখী। সো এটাকে বলা হয় ডিসেন্ডিং, তখন এটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। আর লাস্টের যেটা সেটাকে বলা হয় সিগময়েড কোলন। এগুলোর মানে আমি সব বুঝাবো, এগুলোর প্রতিটার মানে আছে, এমনি সিগময়েড কথাগুলোর মানে আছে, এই সিগময়েড কথাটার মানে আছে। সো আমি পরে বুঝাবো এটা, আপাতত তোমরা লিখে ফেলো। কোলনের মলাশয়ের কোনো পার্ট নাই, তাহলে সিকাম, প্রথমে সিকাম, তারপর কোলন, কোলনের 4টা অংশ, কোলনের পর হচ্ছে মলাশয়, এই 3টা পার্টস মনে রাখবা। তারপর সবার লাস্টে আমাদের 8 নাম্বার, তারপর হচ্ছে আমাদের পায়ু, যেটার মধ্য দিয়ে আমার বর্জ্য পদার্থ বের হয়ে যাবে, বা অ্যানাস, পায়ু বা অ্যানাস। এটাই হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানাল। তাহলে শুরু করছি মুখ ছিদ্র দিয়ে, শেষ করছি 8 নাম্বারে গিয়ে পায়ুতে। শুরু করছি মুখ ছিদ্র দিয়ে, শেষ করছি কোথায়? 8 নাম্বার পায়ুতে। শুরু করছি মুখ ছিদ্র দিয়ে, শেষ করছি কোথায়? পায়ুতে। তোমরা একটা জায়গায় কারেকশন করবা, ক্ষুদ্রান্তরটা নিয়ে আমি কনফিউজ, সেটা 6 থেকে 7 সেন্টিমিটার নাকি মিটার হবে সেটা একটু দেখবা। আর আমার মনে হয় সেটা মিটার হবে, মিটার হওয়াটা দরকার, সো একটু দেখে নিও বইয়ে। শেষ। এবার আসো পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের? মনে রাখবা, পৌষ্টিক গ্রন্থি আমরা তাদেরকে বলবো যারা খাবার পরিপাকে অংশগ্রহণ করবে। খাবার পরিপাকের জন্য যে সকল এনজাইম দরকার, হরমোন দরকার, তারা সেগুলো রিলিজ করে খাবার পরিপাকে সাহায্য করবে তাদেরকেই। সেই জন্য মনে রাখবা, পরিপাক গ্রন্থি কিন্তু 5 ধরনের। পরিপাক গ্রন্থি কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার হচ্ছে লালা গ্রন্থি, উপরের দিকে যেটা থাকে, এই লালা গ্রন্থিটা আমাদের মুখে থাকে। লালা গ্রন্থিটা আমাদের কোথায় থাকে? মুখের দিকে থাকে। উপর থেকে শুরু করব, তাই আগে লালা গ্রন্থি বলতেছি। এখান থেকে শুরু করব, তারপর নিচে যাবো আস্তে আস্তে। এখান থেকে লালা গ্রন্থি আগে আসে, তাই আগে লালা গ্রন্থি।
লালা গ্রন্থি কাজ হচ্ছে লালা নিঃসরণ করা, লালা লালা সেলিবা, সেলিবা নিঃসরণ করা। সো লালা গ্রন্থি তোমার 3 ধরনের, 3 জোড়া, এটা মাথায় রাখতে হবে। লালা গ্রন্থি, এটা 1 নম্বর দাও, 1 নম্বরে এটা অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। 1 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও। লালা গ্রন্থি মনে রাখবা 3 জোড়া, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। একটাকে বলা হয় প্যারোটিড, প্যারোটিড লালা গ্রন্থি। একটাকে বলা হয় প্যারোটিডের পর যেটা বলতে পারো সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, লালা গ্রন্থি। আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। মনে রাখবা এই প্যারোটিডও 1 জোড়া, এই সাবলিঙ্গুয়ালও 1 জোড়া, সাবম্যান্ডিবুলার 1 জোড়া এবং এই সাবলিঙ্গুয়ালও 1 জোড়া, খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্যারোটিডও 1 জোড়া, সাবম্যান্ডিবুলারও 1 জোড়া এবং সাবলিঙ্গুয়ালও 1 জোড়া। তাহলে টোটাল কয় জোড়া হয়েছে? লালা গ্রন্থি কয় জোড়া হয়েছে? টোটাল 3 জোড়া, খুবই ইম্পর্টেন্ট। টোটাল কয় জোড়া? 3 জোড়া। প্যারোটিড মানে হচ্ছে, আমি একটু বুঝাই, এগুলো আবার পরে আসবে, এগুলো আবার পরে আসবে, পরে আসবে। প্যারোটিড মানে হচ্ছে আমার কানের নিচে এই জায়গায়, এই যে কান না, এই যে এই জায়গায় কানের নিচে, এখান থেকে শুরু করে এই জায়গায়, এই পাশে একটা, এই পাশে একটা। আমার কান কি একটা নিয়ে, কান এদিকে একটা, ওইদিকে একটা। তাহলে এদিকে একটা থাকবে প্যারোটিড গ্রন্থি, ও অপর পাশে আরেকটা থাকবে। তাহলে 1 জোড়া হয়েছে না? 1 জোড়া। মনে রাখবা প্যারোটিড গ্রন্থিটা সবচেয়ে বড়, এটা এই 3টার মধ্যে প্যারোটিডটা বড়, এই 3টার মধ্যে প্যারোটিড হচ্ছে বড়। তাহলে তোমাকে যদি বলে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এই 3টার মধ্যে কোন লালা গ্রন্থিটা বড়? প্যারোটিডটা বড়। সাবম্যান্ডিবুলার মানে কি? দেখো, সাব মানে হচ্ছে নিচে। সাব কথাটার অর্থ কী রে? সাব কথাটার অর্থ হচ্ছে নিচে। লিখো, তোমরা লিখো, সাব কথাটার অর্থ হচ্ছে নিচে। ম্যান্ডিবুলার আসছে ম্যান্ডিবল থেকে, ম্যান্ডিবল হচ্ছে চোয়াল, এটা হচ্ছে আমার নিচের চোয়াল, আর এটা হচ্ছে আমার উপরের চোয়াল, এটা উপরের চোয়াল, আর এটা হচ্ছে আমার নিচের চোয়াল। তো নিচে থাকে বিধায়, চোয়ালের নিচে থাকে বিধায়, এই জায়গায় থাকে বিধায় এটাকে বলা হয় তোমার সাবম্যান্ডিবুলার। আর সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে এটা আমার জিহ্বা না, এই জিহ্বা, এই জিহ্বার নিচে, জিহ্বার নিচে থাকে, নিচে বিধায় সাব আসছে, আর জিহ্বা বিধায় লিঙ্গুয়াল কথাটা আসছে। সো এই জন্য এভাবে এগুলো আসবে, পরে আসবে। সো এটা জাস্ট তোমরা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। লালা গ্রন্থির পর আরেক ধরনের গ্রন্থি তুমি পাবে, এখানে না, এখানে লিখো 2 নম্বর, যকৃৎ বা লিভার, ইংরেজিতে বলে লিভার, বা আরেক নামে বলো আমরা কলিজা বলি, কলিজা, কলিজা বলি, লিভার বা যকৃৎ বা কলিজা, কলিজা যেটা বলি সেটা। সো কলিজাও বলতে পারো, বাট কলিজা তো বাংলা ভাষার মধ্যেও পারো না, বা ইংরেজি তো এভাবে বলে না। সো লিভার বা যকৃৎ এভাবে বলো, বা তুমি যদি আসলে চিন্তা চাও যেটা আমরা কলিজা খাই বা কলিজা খাই সেটা, তো এখানে একটু জাস্ট বলতে পারো, কলিজাও বলতে পারো, কলিজা। এটা হচ্ছে 2 নাম্বার ভাইয়া। এবং মনে রাখবা এই লিভার বা যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। পরীক্ষা যদি আসে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ বা কলিজা, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। 3 নম্বর যে গ্রন্থি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়। এই অগ্নাশয়টা দেখতে পাতার মতো, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করবো, অবশ্যই আসবে। অগ্নাশয়টা হচ্ছে পাতার মতো, কিসের মতো? পাতার মতো, পাতার মতো দেখতে, পাতার মতো দেখতে। এই অগ্নাশয় যেটা দেখতে পাচ্ছ, মজার ব্যাপার হচ্ছে এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এখন জিজ্ঞেস করবে মিশ্র গ্রন্থি মানেটা কি? মানে হচ্ছে এই অগ্নাশয়ে তুমি 2 ধরনের গ্রন্থি পাবা। এক ধরনের গ্রন্থি যেটাকে বলা হয় এক্সোক্রাইন, আরেক ধরনের গ্রন্থি যেটাকে বলা হয় এন্ডোক্রাইন। এগুলোর মিনিংটা আমি পরে বলবো, মানে পরে ডিসক্রাইব করবো আলাদাভাবে, আপাতত এখানে বলছি না। এটার বাংলা মিনিংটা হচ্ছে বহিখরা, বহিখরা গ্রন্থি,
আর এটার বাংলা মিনিং হচ্ছে অন্তঃক্ষরা। এরকম দুইটা গ্রন্থির সমন্বয়ে থাকে, তাও মিশ্র কথাটা কেন আসছে তাও দেখো, এই দুইটা থাকা মানে তাও মিশ্র বোঝাচ্ছে না। মিশ্র কথাটা আসছে কারণ বহিঃক্ষরা গ্রন্থি যে জিনিসটা রিলিজ করে ওই জিনিসটার নাম হচ্ছে এনজাইম। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কি রিলিজ করে? এনজাইম। আর অন্তঃক্ষরা গ্রন্থি যেটা রিলিজ করে সেটা হচ্ছে হরমোন। খেয়াল করবা, ভালোভাবে খেয়াল করবা, এনজাইম আর হরমোন কিন্তু সেম না, সেম জিনিস না। তার মানে যেহেতু দুইটা ডিফারেন্ট জিনিস একই গ্রন্থি করতে পারে, তাই এই গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাই মিশ্র গ্রন্থি আমরা তাদেরকেই বলবো যারা এনজাইম এবং হরমোন দুইটাই ক্ষরণ করতে পারবে। যারা এনজাইম এবং হরমোন দুইটাই ক্ষরণ করতে পারবে ভাইয়া, তাদেরকেই তোমরা শুধু মিশ্র গ্রন্থি বলবা, আর কাউকে বলবা না। তাহলে তুমি যকৃতকে মিশ্র গ্রন্থি বলবা না, তুমি লালা গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলবা না, বিকজ এরা তো দুইটা একসাথে রিলিজ করতে পারে না। মানে এরা এনজাইমও রিলিজ করতে পারে, মানে এনজাইম এবং হরমোন দুইটা একসাথে রিলিজ করে না, যে কোনো একটা। ধরো লালা গ্রন্থি শুধুমাত্র এনজাইম ক্ষরণ করবে, যকৃৎ কোনো এনজাইমও ধরো হরমোন ক্ষরণ করবে, এরকম আর কি, এনজাইম ক্ষরণ করবে না। সো এনজাইম এবং হরমোন দোনোটাই যদি একই গ্রন্থি রিলিজ করে তাহলে এটাকে বলবো মিশ্র গ্রন্থি। সো আশা করি বুঝতে পারছো কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। এটা পরীক্ষায় আসে যে লিখো কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। এখানে লিখো কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, লিখো কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। আশা করি লিখতে পারবা, এটা পরীক্ষায় আসে কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, 2 নাম্বার আসবে। সো এভাবে বুঝাই দিবা। এবার একটা কথা তোমাদের মনে প্রশ্ন আসে কিনা আমি জানি না, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি কি ভাই শুধু অগ্নাশয়? আর কোনো মিশ্র গ্রন্থি কি আমরা আমাদের বডিতে পাবো না? এটা যারা শুধুমাত্র অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি ধরে আছো তারা ভুল ভাবতেছো, আসলে মিশ্র গ্রন্থি আরও আছে। লিখতে পারো শুক্রাশয়, ডিম্বাশয় এবং আরেকটা হচ্ছে অগ্নাশয়। সবগুলোতে শয়, দেখো সবগুলোতে শয়। মনে রাখার টেকনিক কিরকম, যেগুলোর নামে শেষে শয় পাবা, শয় শয় শয়, সবগুলাই মিশ্র গ্রন্থি। এগুলো সবগুলাই হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে মনে রাখার টেকনিক কি, যে গ্রন্থির নামের শেষে শয় কথাগুলা পাবা সবগুলাতে শয় শয় শয়, শয় থাকলেই মিশ্র গ্রন্থি। দ্যাট মিনস শুধুমাত্র অগ্নাশয় মিশ্র গ্রন্থি না, শুক্রাশয়ও কিন্তু মিশ্র গ্রন্থি যেটা শুক্রাণু তৈরি করে, ডিম্বাশয়ও কিন্তু মিশ্র গ্রন্থি যেটা ডিম্বাণু তৈরি করে। এবং এরা এনজাইম এবং হরমোন দুটাই ক্ষরণ করে। শুক্রাশয় এনজাইম হরমোন দুইটাই ক্ষরণ করে, ডিম্বাশয় এনজাইম হরমোন দুইটাই ক্ষরণ করতে পারে, তাই এদেরকে মিশ্র গ্রন্থি বলা হয়। দ্যাট মিনস শুধু কি অগ্নাশয় না, আর শুক্রাশয় আর ডিম্বাশয় তার নামের শেষে শয় থাকলে এগুলো তোমার মিশ্র গ্রন্থি মোটামুটি বলতে পারো, এই 3টা। তবে মজার ব্যাপার হচ্ছে এই শুক্রাশয় আর ডিম্বাশয় কিন্তু মিশ্র গ্রন্থি হলেও পরিপাকে ভূমিকা রাখে না, পরিপাকে ভূমিকা নাই, শুধুমাত্র এই অগ্নাশয়ের আছে, এই অগ্নাশয় পরিপাকে ভূমিকা আছে। এই জন্য আমরা বাকিগুলা কথা বলবো না, এই জন্য আমরা শুক্রাশয় ডিম্বাশয়ের কথা বলবো না, বিকজ শুক্রাশয় ডিম্বাশয়টা পরিপাকে ভূমিকা নাই। তবে এটা আমাদের জানা উচিত, এদের এই দুইটাকেও কিন্তু আমাদের মিশ্র গ্রন্থি বলতে পারবো। মেডিকেলে আসছে এরকম কোয়েশ্চেন দেখাবো, সো এই জন্য বলছি আমি যা চার্ট দেখাইছি সবগুলো মেডিকেলে আসছে, মানে এখান থেকে তুমি মেডিকেলে প্রশ্ন আসছে। সো তুমি এগুলো শিখে ফেলছো না, তুমি এখন ওই প্রশ্নগুলো তুমি পারবা। আর অগ্নাশয় পরিপাকে ভূমিকা আছে, 3টা মিশ্র গ্রন্থি মনে রাখবা, শুক্রাশয় ডিম্বাশয় আর একটা হচ্ছে কি অগ্নাশয়। আই হোপ তোমরা বুঝতে পারছো এই কথাগুলা, বুঝতে পারছো। লালা গ্রন্থি 3 জোড়া, 3টার নাম দিয়ে দিছি, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সবগুলো 1 জোড়া। তার মধ্যে প্যারোটিডটা সবচেয়ে বড়। লিভার, যকৃৎ, কলিজা এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যদি আসে তাহলে এটা আনসার দিবা। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, কেন বলে সেটা আনসার দিলাম। শুধুমাত্র কি অগ্নাশয় মিশ্র গ্রন্থি না, শুক্রাশয় ডিম্বাশয় মিশ্র গ্রন্থি। তবে শুক্রাশয় ডিম্বাশয় এখানে পড়তেছি না, কি জন্য, কারণ এই দুইটা পরিপাকে ভূমিকা রাখে না, শুধুমাত্র অগ্নাশয়টা পরিপাকে ভূমিকা রাখে, তাই অগ্নাশয় নিয়েই পড়তেছে। তাহলে 3টা গ্রন্থি সম্বন্ধে আমরা জানতে পারছি। এবার আসো বাকি 2টা গ্রন্থি, আরও 2টা গ্রন্থির কাজ আছে,
4 নম্বরে লিখো গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা তুমি পাকস্থলীতে পাবা। কারণ গ্যাস্ট্রিক কথাটা আমরা তখনই বলি যখন পাকস্থলীর সাথে সম্পর্ক গ্যাস্ট্রিক। কারণ গ্যাস্ট্রিক কথাটা আসে গ্যাস্ট্রো থেকে, গ্যাস্ট্রো কথাটা কিন্তু পাকস্থলীকে বোঝায়। সো গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীতে পাবা। 5 নম্বর হচ্ছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক কথাটা আসছে অন্ত্র থেকে, তার মানে অন্ত্রতে পাবা। কোথায় পাবা? অন্ত্রতে পাবা, তাই আন্তরিক গ্রন্থি। তাহলে টোটাল কয়টা হয়ে যাবে? টোটাল 5টা গ্রন্থি হলো। কি কি? একটা হচ্ছে লালা গ্রন্থি, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যকৃৎ, 3 নম্বর হচ্ছে অগ্নাশয়, 4 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক, 5 নম্বর হচ্ছে অন্ত্র। এগুলো আমরা উপর থেকে নিচ দিয়ে করছি। তারপর উপরে আছে লালা, তারপর তুমি যদি পাও এদিকে পাবা যকৃৎ, এদিকে পাবা যকৃৎ, যকৃতের নিচে পাবা অগ্নাশয়, তাই 3 নম্বরে অগ্নাশয় পড়ছি। অগ্নাশয়ের নিচে পাবা গ্যাস্ট্রিক পাকস্থলীতে, তাই 4 নম্বরে গ্যাস্ট্রিকটা বলছি। 5 নম্বর পাকস্থলীর পরে পাবা অন্ত্র, তাই 5 নম্বরে আনতে বসে। তার মানে এলোমেলোভাবে না, এটা সিরিয়ালি শিখছে। শুরুতে লালা, তারপর যকৃৎ, তারপর অগ্নাশয়, তারপর নিচে থাকবে গ্যাস্ট্রিক, তারপর নিচে থাকবে আন্তরিক। সো এভাবে উপর থেকে নিচে শিখছে। এবং এখানে যা যা ইনফরমেশন বলছে সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। যদি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। দেখে বুঝতে পারলে তোমরা আমাকে এবার এখান থেকে আমি এখন কোয়েশ্চেন করবো, মেডিকেল আসছে এরকম কোয়েশ্চেন করবো, তোমরা এখন আমার কোয়েশ্চেনগুলো একটু আনসার দাও। আমি এখনও ফিগার আঁকি নাই, ফিগার আজকে আঁকবো, দেখি ফিগারটা আজকে পরে যা বললে ভালো হতো। ফিগারে অনেক কিছু শিকার আছে। এই দেখো, এই খাতাটা দেখো, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে ফিগার, এই খাতার ফিগার আশা করি কিছু বোঝা যাবে না, তো কিছু বুঝবা না। এই যে ফিগারটা দেখতেছ, এই ফিগারে কিন্তু আমি এতক্ষণ ধরে যা বলছি সবগুলো এখানে দেখাই দিছি। দেখতেছো কিনা আমি জানি না। হ্যাঁ, এখন দেখো, এই দেখো এখানে কিন্তু সব আছে বলতে গেলে। এবার এখানে প্রত্যেকটা নামের মিনিং আমি বলছি, কারণ আমি যখন কিছু পড়াই নামের মিনিংগুলো বলে দিই। তোমরা খেয়াল করছো? যেমন দেখো এখানে কিন্তু ডিওডেনাম আছে, ডিওডেনাম চিহ্নিত করে দিব। এই ডিওডেনামের নামের মিনিং আছে। তারপর দেখো এখানে জেজু নামের মিনিং আছে, ইলিয়ামের নামের মিনিং আছে। ইলিয়ামেরটা দেখো, এখানে ইলিয়ামের 2টা নামের মিনিং আছে, একটা হচ্ছে গ্রিক ভাষা আর একটা হচ্ছে ল্যাটিন ভাষা। জেজু নামে ল্যাটিন ভাষার আছে, ডিওডেনাম, এগুলো সব ল্যাটিন ভাষা, ল্যাটিন গ্রিক ভাষা। তারপর দেখো সিকামের নামের মিনিং আছে, অ্যাপেন্ডিক্সেরও নামের মিনিং আছে। তোমরা অ্যাপেন্ডিক্স মানে বুঝো? অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে ল্যাটিন বার্মিফর্ম। বার্মিফর্ম মিনস ওম শেপ, ওম শেপ মিনস ক্যাচো। অ্যাপেন্ডিক্স দেখতে ক্যাচোর মতো, তাই আমি শুরুতেই বলছি অ্যাপেন্ডিক্স কিসের মতো দেখতে? ক্যাচোর মতো দেখতে, তাই অ্যাপেন্ডিক্স মানেই হচ্ছে ক্যাচো। সো এই যে দেখো মলাশয়ের নামের মিনিং আছে। দেখো মলাশয় ইংরেজি নাম হচ্ছে র্যাকটাম, কিন্তু ইংরেজিতে র্যাকটাম কেন দিছে? কারণ এই র্যাকটামের আরেকটা ইংরেজি হচ্ছে স্ট্রেইট মানে সোজা। তো গ্যালেন নামক বিজ্ঞানী যে সকল প্রাণীর ব্যবচ্ছেদ করেছিলেন তাদের মলাশয় স্ট্রেইট ছিল, তাই এমন নাম দেন। কে? গ্যালেন। যে সকল প্রাণী ব্যবচ্ছেদ করছিল তাদের যে মলাশয়গুলো তুমি দেখছিলে এগুলো দেখছিলেন খুব স্ট্রেইট হয়, তাই স্ট্রেইট কথা থেকে আসছে র্যাকটাম, তো এগুলোর নাম দিছে র্যাকটাম। সো তারপর দেখো সিগময়েড কলন, এভাবে মিনিং আছে। সো এগুলো আমি আস্তে আস্তে বলবো যদি পড়াই আর কি। এখন আজকে পড়াইতে পারবো কিনা জানি না। তাহলে তোমরা এখন একটু আমাকে কিছু মেডিকেল আসছে এরকম কোয়েশ্চেন তোমরা একটু দেখো, আমাকে আনসার দাও। কিছু মেডিকেল আসছে এরকম কোয়েশ্চেন দেখো, আমাকে একটু আনসার দাও। এখান থেকে বলছে কোনটি, একটু আনসার দাও তোমরা। মেডিকেলে আসছে এরকম প্রশ্ন কিছু। এটার আনসার দাও তোমরা, একটু অপশনটাও বলবা, সাথে সাথে এগুলোও বলে দিবা। এটা 1 নম্বরে এটা বলো কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নাই, আরেকটা বলবা এভাবে। এটাও মেডিকেল আসছে।
এই দুটার আনসার তোমরা দাও। কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়? ডিওডানাম, জেজুনাম, অ্যাপেন্ডিক্স, ইলিয়াম। কোনটি মিশ্রগ্রন্থি নয়? প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারিস, এড্রিনাল গ্ল্যান্ড। একে আনসার দাও। দেখো এটার আনসার হবে কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়। ডিওডানাম ক্ষুদ্রান্ত্রের অংশ, এটা আমি আগেই বলছি। জেজুনামও অংশ, ইলিয়ামে অংশ, তাহলে অ্যাপেন্ডিক্স ক্ষুদ্রান্ত অংশ নয়, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। এবার আসে একটু আগে নিচের কোনটি মিশ্রগ্রন্থি নয় এটাও বলছি। যেমন দেখো প্যানক্রিয়াস মিশ্রগ্রন্থি, টেস্টিসের মিনিং হচ্ছে শুক্রাশয়, লিখে রাখো। টেস্টিক্স মানে হচ্ছে শুক্রাশয়, ইংরেজি আসতে পারে তোমাদেরকে কনফিউজ করার জন্য, কনফিউজ করার জন্য ইংরেজিতে বলতে পারে, তো ইংরেজিও জানা জরুরি, এই জন্য বলছি বারবার ইংরেজিটা জানবা। টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়, যেটা আমি বলছি। ওভারিস মানে হচ্ছে ডিম্বাশয়, যেটা আমি বলছি। তাহলে এই তিনটা তো তোমার মিশ্রগ্রন্থি, তাহলে মিশ্রগ্রন্থি নয় কোনটা? এড্রিনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে কারেক্ট আনসার। সো দেখো মেডিকেলে কোশ্চেন আসছে, সো না পারলে কিচ্ছু করার নেই, আমি যা পড়াইছি ওখানের মধ্যে কিন্তু এই দুইটা পারার কথা। তো আশা করি তোমরা এতটুকু বুঝছো। তো আমাদের ক্লাস এতটুকুই থাকবে, আমি আরও কন্টিনিউ করতাম, আসলে তোমরা নেই, তো তোমরা না দেখলে আমার কন্টিনিউ করার কোনো প্রশ্নই আসে না। সো আমি চলে যাচ্ছি। আর এই চ্যাপ্টার এটা আমি জাস্ট, এটা আমাদের প্রাইভেট গ্রুপের ছিল, সো এটা আমি আর পড়াচ্ছি না। আর এটা আমার একটা লেকচারই পড়াবো, সো আমি আর পড়াবো না, এটা প্রাইভেট গ্রুপের ক্লাস। ফার্স্ট লেকচারটা আমি এখানে নিতে চাইছিলাম, এই জন্য আমি এখানেই পড়াবো। বাকি ক্লাসগুলো আমার প্রাইভেট গ্রুপেই হবে। আর তোমাদের উপস্থিতি তো অনেক কম থাকে, সো আমি সবসময় ডিমোটিভেট হই আর ক্লাস নিতে ইচ্ছা করে না। সো প্রাইভেট ক্লাসগুলো এভাবে পাবলিকলি দেওয়া কোনো মানেই হয় না, ঠিক আছে? সো যাই হোক, আমি যেভাবে পড়াইছি সেভাবে পড়ার চেষ্টা করবা। এখানে যে ফিগারটা আছে এটা আমার পড়াই দেওয়ার উদ্দেশ্য ছিল, এটা পড়ে দিলে এখানে অনেকগুলো মিনিং আছে, নামের মিনিং আছে, নামগুলো জানতে পারতো, অনেক কিছু জানতে পারতা। সো তোমাদের উপস্থিতি বরাবরই খারাপ, সেজন্য আমি আর পড়াবো না, আমি বাকিগুলো আমার প্রাইভেট গ্রুপেই কন্টিনিউ করবো। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকো, আল্লাহ হাফেজ।